প্রশ্নের টপিক হচ্ছে নিউরোলজি সিঙ্গেল বেস্ট। মানে পরীক্ষায় নিউরোলজি সিঙ্গেল বেস্ট অনেকগুলো আসে এবং এগুলো দেখা যায় ভুল বেশি হয়, একটু কমপ্লিকেটেড থাকে। আমরা যদি মোটামুটি কিছু কোশ্চেন ডিসকাস করলে আশা করা যায় কোশ্চেনগুলোর প্যাটার্ন বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনে হচ্ছে জানতে চাইছে ডায়াগনোসিস। A 27-year-old woman presents to the emergency department with a sudden blurring of vision affecting her left eye and pain at the back of the eye. She also describes that there has been a loss of color vision affecting the eye. Her past medical history includes an episode of poor coordination affecting her right hand some 2 months ago, and she has type 1 diabetes, which is managed with basal bolus insulin regimen. There is a relative afferent pupillary defect affecting the left eye and some right-sided loss of coordination. তাহলে নিউরোলজির কোশ্চেন সলভ করার সময় আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। ফার্স্ট হচ্ছে অনসেট। এটা কি অ্যাকিউট অনসেট নাকি সাব অ্যাকিউট নাকি ক্রনিক? আর একটা হচ্ছে ডিউরেশন। তাহলে অ্যাকিউট যে অনসেটগুলো ইউজুয়ালি দেখা যায় ভাস্কুলার বা ইনফ্ল্যামেটরি কন্ডিশনগুলোতে হয়। আরেকটা দেখতে হবে এগুলো কি রিকারেন্ট হইতেছে নাকি প্রোগ্রেসিভ। মানে রিকারেন্ট এপিসোডগুলো সাধারণত দেখা যায় ইনফ্ল্যামেটরি কন্ডিশনগুলোতে বেশি হয়। আর ক্রনিক পারসিস্টেন্ট বা প্রোগ্রেসিভ এগুলো দেখা যায় ডিজেনারেটিভ কজগুলো বা ম্যালিগনেন্সি বা জেনেটিক ডিসগুলোতে বেশি হয়। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে তার সিমটমস হচ্ছে দুইটা। একটা হচ্ছে সাডেন অনসেট অফ ব্লাইন্ডনেস এবং ব্লাইন্ডনেসটা কি ধরনের? পেইনফুল। তাহলে একটা সিমটমস হচ্ছে পেইনফুল ভিজুয়াল লস, আর একটা পাস হিস্ট্রি আছে, এটা হচ্ছে লেফট সাইডে। আর রাইট সাইডে একটা হিস্ট্রি আছে কি? পোর কোঅর্ডিনেশন। আচ্ছা, নিউরোলজিতে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাইডটা কোন সাইডে। তাহলে অ্যানাটমি কাল ডিফারেনশন করতে আমাদের সুবিধা হবে। তাহলে একটা ইয়ং ওম্যান সাডেন পেইনফুল ভিজুয়াল লস নিয়ে প্রেজেন্ট করছে। তার আগে একটা রাইট সাইডের পোর কোঅর্ডিনেশন হিস্ট্রি আছে। আর এক্সামিনেশনে কি আছে? রাইট সাইড কোঅর্ডিনেশন ইম্পেয়ার্ড, আর একটা হচ্ছে রিলেটিভ অ্যাপারেন্ট পিপলাই ডিফেক্ট। তার মানে এটা হচ্ছে অপটিক নিউরাইটিস একটা হিস্ট্রি দিতেছে, যেখানে অপটিক অ্যাট্রফিতে আমরা কি পেতে পারি? অ্যাপারেন্ট পিপলাই ডিফেক্ট পাইতে পারি। তাহলে অপটিক অ্যাট্রফি আছে। তাহলে দুইটা ডিফারেন্ট টাইমের এখানটা দুই ধরনের প্রেজেন্টেশন এবং এটা অ্যানাটমিতে এক্সপ্লেন করা কঠিন। তাহলে রাইট সাইডের পোর কোঅর্ডিনেশন আর লেফট সাইডের অপটিক নিউরাইটিস, ডিফারেন্ট দুইটা ফিচার্স। তাহলে এখানে ডায়াগনোসিস কি হবে? মাল্টিপল স্ক্লেরোসিস। তাহলে মাল্টিপল স্ক্লেরোসিসের ক্যারেক্টারিস্টিক হচ্ছে একটা হচ্ছে ডিফারেন্ট টাইম এবং ডিফারেন্ট অ্যানাটমিক্যাল লোকেশন থাকবে। তার মানে দুইটা টাইমে তো দুইটা প্রেজেন্টেশন থাকবে। তার মানে টু ডিফারেন্ট টাইমস, আর একটা হচ্ছে টু ডিফারেন্ট স্পেস। স্পেস বলতে দুইটা ডিফারেন্ট অ্যানাটমিক্যাল পজিশনে ফিচার্স থাকবে, যেটা মানে সিঙ্গেল লোকেশন দিয়ে এক্সপ্লেন করা যাবে না। তাহলে অপটিক নার্ভ ইনভলভমেন্ট, আর একটা হচ্ছে যে পোল কোঅর্ডিনেশন, যেটা সেরেবেলার ইনভলভমেন্টের কারণে হইতে পারে। দুইটা সাইড পুরোপুরি ডিফারেন্ট, দুইটা টাইমও ডিফারেন্ট। তাহলে এই ধরনের যে টাইম এবং স্পেসে দুই ধরনের ক্লিনিক্যাল ফিচার্স প্রেজেন্ট করে, তাহলে এটা হবে মাল্টিপল স্ক্লেরোসিস। এখন বাকিগুলো যদি আমরা চিন্তা করি, সাইটোমেগালোভাইরাস রেটিনাইটিস। তাহলে সাইটোমেগালোভাইরাস ইনফেকশন হয় ইউজুয়ালি যারা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট থাকে, যেমন এইচআইভি পেশেন্ট, পোস্ট ট্রান্সপ্লান্ট পেশেন্ট, এইগুলোর ক্ষেত্রে। তাহলে এই পেশেন্টের এখন কোনো হিস্ট্রি নাই। সেকেন্ড হচ্ছে পোর কোঅর্ডিনেশন, এটা রেটিনাইটিস দিয়ে এক্সপ্লেন করা যাবে না। তারপর হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস মেলাইটাস, অপটিক অ্যাট্রফি, ডিফনেস। তাহলে এখানে ডায়াবেটিস মেলাইটাসটা আছে কিন্তু বাকি কম্পোনেন্টগুলো নাই। অপটিক অ্যাট্রফিটা মিলানো যাইতে পারে কিন্তু ডিফনেস নাই, ডায়াবেটিস ইনসিপিটাস নাই, তাহলে এটাও হয় না। ইসকেমিক অপটিক নিউরাইটিস। ইসকেমিক অপটিক নিউরাইটিসে এরকম একটা প্রেজেন্টেশন হইতে পারে, ভিজুয়াল লস হইতে পারে, কিন্তু সেক্ষেত্রে ভিজুয়াল লসটা থাকবে হচ্ছে পেইনলেস। তাহলে পেইনলেস এবং পেইনফুল ভিজুয়াল ফিল্ড লস, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
বিশেষ করে এমএসসি পরীক্ষায় এটা আলাদা করে আসে। এফসিএস এত বেশি আসে না, কিন্তু কিছু কাজ আমাদের জানা লাগবে। তাহলে পেইনফুল ভিজুয়াল লসের মধ্যে একটা হচ্ছে অপটিক নিউরাইটিস, এবং অপটিক নিউরাইটিসের সবচেয়ে ক্লাসিক্যাল কজ হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস। এটা মনে রাখতে হবে। তাহলে পরীক্ষায় ইউজুয়ালি অপটিক নিউরাইটিস থাকলে ইউজুয়ালি মাল্টিপল স্ক্লেরোসিস দিয়ে প্রেজেন্টেশন দেওয়া হয়। আর কি হতে পারে? অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, সেখানে পেইনফুল ভিজুয়াল লস হতে পারে। তারপর এন্ডোপথ্যালমাইটিস, ইউভাইটিস, ওইগুলো হচ্ছে আনকমন কজ। দুইটা আছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অপটিক নিউরাইটিস আর একটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, যেগুলোতে পেইনফুল ভিজুয়াল লস হয়। এর মধ্যে পরীক্ষার বিষয় অপটিক নিউরাইটিস, গ্লুকোমাটা এমআরসিবিতে আসতে পারে, এফসিএসও খুব একটা দেয় না। আর ইসকেমিক অপটিক নিউরাইটিস, এখানে হচ্ছে পেইনলেস ভিজুয়াল লস। তারপর সেন্ট্রাল রেটিনাল আর্টারি অকুলেশন, এরপর সেন্ট্রাল রেটিনাল ভেইন অকুলেশন, এগুলোতে সবগুলো হয় পেইনলেস ভিশন লস। তাহলে পেইনলেস ভিজুয়াল লস, পেইনফুল ভিজুয়াল লস আলাদা করে কজ করতে হবে। আর সেকেন্ড হচ্ছে এমএসএ ফিসা মনে রাখতে হবে। তাহলে এমএসএ ক্ষেত্রে এই ধরনের একটা হিস্ট্রি থাকবে, অপটিক নিউরাইটিস হিস্ট্রি থাকতে পারে, অথবা আগে কোনো একটা সেন্সরি ফিচার বা কোনো একটা সেরেব্রাল ফিচার ছিল, সেটা এমনিতে ঠিক হয়ে গেছে। সেকেন্ড একটা ওকেশনে ডিফারেন্ট একটা সাইটে তার হচ্ছে একটা নিউরোলজিক্যাল ফিচার্স নিয়ে আসছে। তাহলে এই ধরনের ফিচার্স নিয়ে আসলে ডায়াগনোস হবে এমএস। ইনভেস্টিগেশন অফ চয়েস কি হবে এক্ষেত্রে আমাদের? এমআরআই। তাহলে মাল্টিপল স্কুলের ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন হচ্ছে এমআরআই, উইথ কন্ট্রাস্ট দিতে হবে। দেন হচ্ছে সেকেন্ড কোশ্চেন, এখানেও জানতে হয়েছে কি, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি diagnosis in this case? A 33-year-old woman presents with 48-hour history of pain behind her right ear, followed by drooping of the right side of her face. She also describes having an odd taste in her mouth and soreness on swallowing. She had previously been beaten when all examination. There is right-sided facial weakness affecting both the upper and lower parts of her face. Impaired taste sensation over the right anterior part of the tongue. You notice a vesicular rash on the pinna. There is no sensory loss over her face. তাহলে এখানে কি আছে? সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বোথ আপার অ্যান্ড লোয়ার পার্ট অফ ফেস উইকনেস আছে। তাহলে আপার এবং লোয়ার পার্ট দুইটা যদি ইনভলভমেন্ট হয়, তাহলে সেটা হচ্ছে লোয়ার মোটর নিউরন টাইপ অফ ফেসিয়াল নার্ভ পলসি, ক্রেনিয়াল নার্ভ 7 পলসি। আর এর সাথে কি আছে? ভেসিকুলার র্যাশ আছে। তাহলে এই দুটো একসাথে থাকলে এটা খুবই টিপিক্যাল একটা কোশ্চেন। তাহলে অ্যান্সার অলরেডি একজন লিখছেন। তাহলে অ্যান্সার হচ্ছে রামসে হার্ট সিনড্রোম। তাহলে রামসে হার্ট সিনড্রোম এটা হচ্ছে একটা লোয়ার মোটর নিউরন টাইপ অফ 7 নার্ভ পলসি একটা কজ। মোস্ট কমন কজ হচ্ছে বেলস পলসি, আর কিছু আছে সেকেন্ডারি কজ। তাহলে আমাদেরকে দেখতে হবে আদার্স কি কি ফিচার্স আছে। তাহলে 7 নার্ভ পলসির একটা হতে পারে হারপেস জোস্টার বা ভ্যারিসেলাস জোস্টার ইনফেকশন দিয়ে, যেটাকে বলে রামসে হার্ট সিনড্রোম। এক্ষেত্রে কি হবে? লোয়ার মোটর নিউরন টাইপ অফ 7 নার্ভ পলসির সাথে ভেসিকুলার র্যাশ থাকবে। আবার একইভাবে যদি এই ধরনের লোয়ার মোটর নিউরন 7 নার্ভ পলসি থাকে, এর সাথে যদি ইরাইথেমা মাইগ্রেন্স থাকে, সাথে জয়েন্ট পেন থাকতে পারে, আরেকটা থাকতে হচ্ছে রিসেন্ট হিস্ট্রি অফ ট্রাভেলিং। তাহলে এই ধরনের সিনারিও থাকলে সেক্ষেত্রে ডায়াগনোস হবে লাইম ডিজিজ। এক্সিলেন্ট, সবাই পারেন। তাহলে এটাই ইম্পর্টেন্ট। তাহলে 7 নার্ভ পলসিতে কয়েকটা হিস্ট্রি আসতে পারে। একটা হচ্ছে রামসে হার্ট সিনড্রোম আসতে পারে, টিপিক্যাল বেলস পলসিতে আসতে পারে। তাহলে বেলস পলসির ক্ষেত্রে সেকেন্ডারি কোনো ফিচার্স থাকবে না, এটা হচ্ছে ইডিওপ্যাথিক। থার্ড একটা হতে পারে লাইম ডিজিজ সিনারিও থাকতে পারে। তাহলে এই তিনটাই হচ্ছে লোয়ার মোটর নিউরন 7 নার্ভ পলসি, মানে টিপিক্যাল সিনারিও আর কি, পরীক্ষা আসার মতো। এবার এখানে হচ্ছে ডায়াগনোসিস আনসার হয়েছে 30-year-old woman presents with paroxysmal episodes of vertigo, vomiting, and impaired hearing on the right side, lasting for 1 to 4 hours. She has experienced 8 such episodes over the last 12 months. Neurological examination shows evidence of right sensorineural deafness, and audiogram confirms the presence of right low frequency sensorineural deafness.
সিটির ব্রেন ইজ নর্মাল। তাহলে পেশেন্টের কমপ্লেন হচ্ছে কি, রিকারেন্ট এপিসোডস অফ ভার্টাইগো, ভমিটিং, আর সাথে সেন্সোরিনিউজাল হিয়ারিং লস। তাহলে ভার্টাইগো ইনহেলেশন এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এমএসসিউ পরীক্ষা বলেন, এফসিস পরীক্ষা বলেন, মোটামুটি রেগুলার কোশ্চেন আসে। এখানে যেগুলো কজ দেওয়া আছে 5টা অপশন, 5টা অপশনই পরীক্ষা আসার মতো। তাহলে এই ধরনের রিকারেন্ট এপিসোডস অফ ভার্টাগো এটা কোথায় হতে পারে? এর সাথে সেন্সোরিনিউজাল হিয়ারিং লস আছে, সিটি স্ক্যান করে পাওয়া গেছে নর্মাল ফাইন্ডিংস। তাহলে এক্ষেত্রে ডায়াগনোসিস কি হবে? তাহলে এখানে অপশন আছে অ্যাকুস্টিক নিউরোমা, তারপর বিনাইন প্যারাক্সিমাল পজিশন ভার্টাগো, মেনিয়াস ডিজিজ, ল্যাবিনথাইটিস, ভার্টিব্রো ব্যাসিলার ইনসাফিসিয়েন্সি। তাহলে সবগুলাই হচ্ছে ভার্টাগো কজ। ইয়েস, রাইট অ্যান্সার হচ্ছে মেনিয়াস ডিজিজ। তাহলে অ্যাকুস্টিক নিউরোমা কি? এটা হচ্ছে বিনাইন টিউমার অফ 8 ক্যানাল নার্ভ, ইউজুয়ালি সোয়ান সেল থেকে আসে। তাহলে এটা এক ধরনের সোয়ানোমা বা বিনাইন টিউমার। তাহলে যদি টিউমার হয় কোনো পেশেন্টের, এটার কারণে যদি পেশেন্টের ভার্টাগো, ভমিটিং এগুলো হয়ে থাকে, তাহলে এগুলো হবে কেমন? ক্রনিক এবং প্রোগ্রেসিভ হবে। যেহেতু টিউমারটা আস্তে আস্তে বাড়বে, তাহলে এটার ফিচার্স গুলো থাকবে হচ্ছে ক্রনিক, প্রোগ্রেসিভ। এর সাথে আদার ক্লিনিক্যাল নার্ভ লেশনের ফিচার্স থাকতে পারে, লাইক 7 নার্ভ পলসি বা 5th নার্ভ পলসি। বিপিপিভি এটা ইউজুয়ালি হয় হচ্ছে বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে, ভেরি শর্ট ডিউরেশনের হিস্ট্রি থাকে। তাহলে এদের ক্ষেত্রে দেখা যায় সেকেন্ডস, ইউজুয়ালি সেকেন্ডস টু মিনিটস ডিউরেশন হয়। আর এক দফা এটা কখন? বাই মুভমেন্ট। ইউজুয়ালি দেখা যায় বেডে শুয়ে থাকা অবস্থায় সাইড চেঞ্জ করার সময় বা বসা থেকে ওঠার সময় এই ধরনের পজিশন চেঞ্জের সাথে ভার্টিগোটা বেশি হয়। এবং ডিউরেশনটাকে বললাম কি ভেরি শর্ট। এখানের ডিউরেশনটা কেমন? 1 to 4 আওয়ার্স। তাহলে এটা বিপিপির সাথে যায় না, বয়সটাও যায় না, বয়সটা হচ্ছে ইয়ং পেশেন্ট। প্লাস বিপিপির ক্ষেত্রে সেন্সিনিউরাল হিয়ারিং লস এটাও থাকবে না। ল্যাবিরিনথাইটিসের ক্ষেত্রে সবগুলোই থাকতে পারে, ভার্টাইগো থাকতে পারে, ভমিটিং থাকতে পারে এবং সেন্সিনিউরাল হিয়ারিং লস থাকতে পারে। পার্থক্যটা কোথায়? ল্যাবিরিনথাইটিসের ক্ষেত্রে ইউজুয়ালি একটা ভাইরাল ইনফেকশন হিস্ট্রি থাকে। আর যদি এটা নাও থাকে, এটা ইউজুয়ালি হয় সিঙ্গেল এপিসোডস, মানে একবার হবে, ইউজুয়ালি পারসিস্ট করে কয়েক সপ্তাহ বা মাস। তাহলে এটা ডিউরেশন হবে উইকস টু মান্থ, এবং তারপর ইউজুয়ালি এটা রিজলভ করে যাবে, পারসিস্ট করে যেটা হোক, কিন্তু রিকারেন্ট এপিসোডস থাকবে না। তাহলে রিকারেন্ট এপিসোডস থাকবে হচ্ছে মিনিয়াস ডিজিজে। তাহলে মিনিয়াসের ক্লাসিক্যাল ফিচার্স কেমন হবে? রিকারেন্ট এপিসোডস অফ ভার্টাইগো, ভমিটিং, তারপর সেন্সোরিয়াল হিয়ারিং লস, আর এর সাথে থাকতে পারে ওরাল ফুলনেস। আর ভার্টিব্রো ব্যাসিলার ইনসাফিসিয়েন্সি এটা ক্ষেত্রেও রিকারেন্ট এপিসোডস থাকতে পারে, তবে এই ক্ষেত্রে হিয়ারিং লসটা আনলাইকলি, এবং এখানে রিস্ক ফ্যাক্টর থাকবে, ইউজুয়ালি কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর থাকতে পারে। তাহলে এই কোশ্চেনের জন্য ডায়াগনোসিস হচ্ছে মিনিয়াস ডিজিজ। তাহলে 5টারই আলাদা আলাদা সিনারিও আমাদেরকে দেখতে হবে। আমরা আজকে হয়তো কয়েকটা সিনারিও আলাদা ডিসকাস করবো এই রিলেটেড। এরপরে হচ্ছে এখানেও জানতে হয়েছে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস। তাহলে এখানে কি আর বলছে আমরা একটু দেখি। 30-year-old woman was assessed for new onset facial weakness. She had been in excellent health until the summer when, after their working holiday, she noted an expanding erythematous rash on her abdomen, ultimately about 8 inches in diameter and lasting about 3 weeks. This improved following treatment with an oral cephalosporin, but she developed 6 weeks of diffuse arthralgia and headache. She has developed acute right facial paralysis evolving over 24 hours with retroauricular pain, hyperacusis, and decreased sense of taste. Past medical history is otherwise unremarkable, and examination is notably only for a complete right lower motor neuron 7 nerve palsy. The lower motor neuron 7 nerve palsy
এর সাথে আছে স্কিন র্যাশ, সাথে জয়েন্ট পেইন অ্যান্ড হেডেক। আর রিসেন্টলি এটা হয়েছে কবে? একটা হলিডে পরে। নেক্সট টাইম সবাই ভালো অ্যান্সার করছেন, ডায়াগনোসিস লাইম ডিজিজ। তাহলে আপনারা যখন পরীক্ষা দিবেন, বিশেষ করে এমআরসি পরীক্ষাগুলোর ক্ষেত্রে, যে ট্রাভেলিং হিস্ট্রি, তারপর হচ্ছে যে রিসেন্ট কোনো অ্যাব্রোডে গেছে কিনা, রিসেন্ট সেক্সুয়াল এক্সপ্লোর হিস্ট্রি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে যখন দেবে এই ধরনের হলিডে, সামার ভ্যাকেশন বা উইন্টার ভ্যাকেশন, এই ধরনের কথা মেনশন করা থাকবে, তাহলে এখান থেকে বুঝে নিতে হবে সে রিসেন্টলি এই যে কোথাও বেড়াতে গেছে, কোনো ট্রিপে গেছে। এই ধরনের কথাগুলো উঠতে থাকে, অনেক সময় মেনশন করে দেয় যে রিসেন্টলি সে কোনো একটা ট্রিপে গেছে। ইউজুয়ালি লাইম ডিজিজটা হয় কিসের মাধ্যমে? এটা ছড়া হচ্ছে টিক বাইটের মাধ্যমে। তাহলে ইউজুয়ালি বন্য জঙ্গলে বা কোথাও ঘুরতে টুরতে গেলে এখান থেকে রোগটা হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এগুলো যদি হিস্ট্রি নাও থাকে, ক্লু না থাকে, সেটা সমস্যা না। ফেশিয়াল নার্ভে লোয়ার মোটর নিউরন পলসে, এর সাথে যদি এরকম রিমোটোলজিক্যাল ফিচার্স থাকে, জয়েন্ট পেন বা আর্থালজিয়া, সাথে স্কিন র্যাশ থাকে। স্কিন র্যাশটা দেখতে কেমন হয়? বুলস-আই অ্যাপিয়ারেন্স। তাহলে লোয়ার মোটর নিউরন ফেশিয়াল নার্ভ পলসের ক্ষেত্রে আমরা 2 ধরনের র্যাশ পাইতে পারি। যদি আমরা ভেসিকুলার র্যাশ পাই, এটা হচ্ছে এক্সটার্নাল অডিটরি ক্যানালে বা পিনা বা টিম্প্যানিক মেমব্রেন অথবা সফট প্যালেটে, তাহলে সেটা হচ্ছে ভ্যারিসিলা জোস্টার ভাইরাস দিয়ে, এবং সেটা হচ্ছে রামসে হান্ট সিনড্রোম। আর যদি স্কিন র্যাশ থাকে বডিতে, ইউজুয়ালি কি হয়? অ্যাবডোমেন বা লিম্বে, আপার লিম্বে বেশি থাকে। তাহলে এগুলোতে যদি স্কিন র্যাশ থাকে, মেনিনজাইটিস থাকে, তাহলে এটা হচ্ছে লাইম ডিজিজ। এই স্কিন র্যাশটার নাম কি? ইরাইথেমা ইরাইথেমা মাইগ্রেন্স। এক্সিলেন্ট। এটার নাম হচ্ছে এরিথেমা মাইগ্রেন্স, এবং এটা একটা সিগনিফিকেন্ট হচ্ছে কোনো পেশেন্টের যদি স্কিন র্যাশ থাকে, তাহলে তাকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। তাহলে স্কিন র্যাশ হচ্ছে লাইম ডিজিজের ক্ষেত্রে ট্রিটমেন্টের একটা ইন্ডিকেশন। হোয়াট ইমিডিয়েট ট্রিটমেন্ট শুড বি অ্যাডমিনিস্টার্ড? তাহলে ট্রিটমেন্টের আগে আমাদেরকে ডায়াগনোস জানতে হবে। তাহলে 30-year-old man brought to the emergency department with severe confusion and ataxia. On examination, he has difficulty abducting both eyes and gait ataxia. He is disoriented in time and place. A full blood count shows MCV of 110 femtoliter. তাহলে পেশেন্টে কি কি আছে? কনফিউশন প্লাস অ্যাটাক্সিয়া প্লাস অপথ্যালমোপ্লেজিয়া, আর সাথে ইনক্রিজড এমসিভি। তাহলে ডায়াগনোসিস কি হবে এখানে? এই চ্যাট গুলো সবসময় মনে রাখতে হবে। হ্যাঁ, চ্যাট সবসময় পুরোপুরি দিয়ে নাও দিতে পারে, ইনডিরেক্টলি বলতে পারে। তাহলে অ্যাবডাকশন অফ বোথ আইস, এই যে ডিফিকাল্টিস মানে অপথ্যালমোপ্লেজিয়া আছে, আর কনফিউশন আছে, দুটোতে মেনশন করে দিছে। তাহলে অ্যান্সার অলরেডি একজন করছেন, ডক্টর আজহার। তাহলে অ্যান্সার ঠিক আছে, ইন্টারভেনাস থায়ামিন। তাহলে এখানে ডায়াগনোসিস কি হবে? ভার্নিক এনকেফালোপ্যাথি। তাহলে ভার্নিক এনকেফালোপ্যাথি ট্র্যাড হচ্ছে কনফিউশন, অ্যাটাক্সিয়া আর অপথ্যালমোপ্লেজিয়া। আর এমসিবি বেশি হচ্ছে ডিউ টু অ্যালকোহলিক ম্যাকসেটিক অ্যানিমিয়া হতে পারে। ট্রিটমেন্ট হচ্ছে থায়ামিন। ওকে, এখান থেকে আর দুটো জিনিস জানা লাগবে যেটা পরীক্ষায় আসে। সেটা হচ্ছে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া থাকতে পারে, অ্যালকোহলিক পেশেন্টগুলোর ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া কমন। তাহলে এই ক্ষেত্রে অনেক সময় কোশ্চেনের পরীক্ষায় কোশ্চেন আসে যে আমরা আইভি গ্লুকোজ আগে দিব নাকি থায়ামিন আগে দিব, এটা অনেক সময় পরীক্ষায় জানতে চাই। ওকে, তাহলে এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে অবশ্যই আমরা আগে থায়ামিন দিব, তারপরে গ্লুকোজ দিব। থার্ড একটা জিনিস আসতে পারে যে ভার্নিস এনকেফালোপ্যাথির ক্ষেত্রে কোথায় কোথায় লেশন হয় ব্রেনের, কোন কোন স্ট্রাকচার ইনভলভমেন্ট হয়? এটা তো সাইকিয়াট্রি চ্যাপ্টারে আছে। তাহলে এই স্ট্রাকচার গুলোর নাম মনে রাখা লাগবে। সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে ম্যামিলারি বডিস, প্যারাভেন্ট্রিকুলার রিজিয়ন, এছাড়া হচ্ছে থ্যালামাস আর সেরেবেলাম। মেইনলি ম্যামিলারি বডিসটা বেশি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে মনে রাখা লাগবে পেশেন্টকে
আইভি থায়ামিন দিতে হবে এবং থায়ামিনটা আগে দিতে হবে। যদি পেশেন্ট হাইপারগ্লাইসেমিয়া থাকে তাহলে থায়ামিন দেওয়ার পরে তারপরে গ্লুকোজ দেওয়া লাগবে। If a hot treatment is most likely to be effective. A 28-year-old woman was diagnosed 3 months ago with schizophrenia. Her psychiatrist started her on haloperidol. She has now present to the emergency department with confusion, drowsiness. On examination, she is pyrexia, disoriented, blood pressure 200/100 millimeter mercury. She has severe bilateral rigidity. তাহলে পেশেন্টটা হচ্ছে ডায়াগনোসড কেস অফ সিজোফ্রেনিয়া, সাথে সে ড্রাগ পাচ্ছে হ্যালোপেরিডল। এখন আসছে রিজিডিটি, কনফিউশন, হাই টেম্পারেচার, ইনক্রিজড ব্লাড প্রেশার। তাহলে এখানে ডায়াগনোসিস হচ্ছে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। তাহলে আমরা এর আগে ক্লাসে সাইকিয়াট্রি পড়াশোনা ডিসকাস করছিলাম যে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, সেরোটোনিন সিনড্রোম আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। এই 3টা পরীক্ষায় মোটামুটি কমনলি আসে। হিস্ট্রিতে কিভাবে বুঝবেন? নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোমটা ইউজুয়ালি অ্যান্টিসাইকোটিক ড্রাগ হিস্ট্রি থাকে। অ্যান্টিসাইকোটিক বা D2 ব্লকার ড্রাগস যেগুলা। আরেকটা হিস্ট্রি থাকতে পারে উইথড্রল অফ অ্যান্টি-পার্কিনসন ড্রাগ, স্পেশালি লিভোডোপা। তাহলে কোনো ক্ষেত্রে আপনি এরকম ড্রাগের নাম বলে দিতে পারে যে হ্যালোপেরিডল পাচ্ছে। কোনো ক্ষেত্রে ড্রাগের নাম না বলে শুধু আপনাকে ডিজিজের নাম বলে দিতে পারে। যে সিজোফ্রেনিয়া পেশেন্ট বা আগে থেকে ডায়াগনোসড কেস অফ পার্কিনসনিজমের পেশেন্ট ট্রিটমেন্ট পাচ্ছিল, ওষুধের নাম আর মেনশন করে দিবে না। তাহলে এই ধরনের পেশেন্ট যদি হাই গ্রেড টেম্পারেচার, হাই গ্রেড ফিভার, তারপর হচ্ছে ডিসঅরিয়েন্টেশন প্রেজেন্ট করে, রিজিডিটি থাকে, তাহলে ডায়াগনোসিস হচ্ছে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। ট্রিটমেন্টের ভিতরে আমাদের অপশন আছে 2টা, একটা হচ্ছে ড্যান্টোলিন সোডিয়াম আর একটা হচ্ছে ব্রোমোক্রিপ্টিন। তাহলে অনেক সময় ড্যান্টোলিন না থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের ব্রোমোক্রিপ্টিন হবে ট্রিটমেন্ট অফ চয়েস। এটার সাথে সবচেয়ে বেশি প্যাচ লাগে যেটা, সেটা হচ্ছে সেরোটোনিন সিনড্রোম। তাহলে সেরোটোনিন সিনড্রোমের সাথে আলাদা করবো কিভাবে? ফার্স্ট, সেরোটোনিন সিনড্রোমের ক্ষেত্রে ড্রাগ থাকবে হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগগুলা। অনেক ফিচার যদি মনে রাখতে পারেন, জাস্ট এক জিনিস মনে রাখবেন, মায়োক্লোনাস আর ডায়রিয়া, এই 2টা জিনিস হচ্ছে সেরোটোনিন সিনড্রোমে বেশি কমন। তাহলে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ হিস্ট্রি থাকবে, মায়োক্লোনাস বা এক্সাইটেড ড্রাগ থাকবে, আর একটা হচ্ছে ডায়রিয়া। এগুলো থাকলে ডায়াগনোস হবে সেরোটোনিন সিনড্রোম। আর অ্যান্টিসাইকোটিক ড্রাগ বা অ্যান্টি পার্কিনসন ড্রাগে উইথড্রল, আর এর সাথে যদি এই ধরনের ফিচার্স থাকে হাইপারথার্মিয়া, ডিসওরিয়েন্টেশন, তাহলে এগুলো ডায়াগনোস হবে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। আর ইনভেস্টিগেশনে 2টা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে এই ক্ষেত্রে ক্রিয়েটিন কাইনেসটা বাড়ে, আর একটা হচ্ছে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হইতে পারে। তাহলে এটা দেখে কনফিউজড হওয়া যাবে না। What do you what would you expect one of the neurological findings to be? এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মোটামুটি যেগুলা পরীক্ষায় আসে। A 42-year-old former motorcyclist come to the neurology clinic for review some 2 months after hemitransection of his quad at the level of T10. তাহলে হেমিট্রান্সেকশন বা ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম, এটা পরীক্ষার জন্য কমন থাকবে, মোটামুটি শিওর থাকে। তাহলে ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোমের আমাদের ফিচার্স কি পাবো? এখানে আছে কন্ট্রাল্যাটারাল গ্রস মাসল ওয়েস্টিং, contralateral increased tone, contralateral loss of pinprick and temperature sensation below T10, contralateral loss of vibration proprioception below T10, and contralateral weakness. Yes, right answer হচ্ছে contralateral loss of pinprick and temperature sensation below T10. এটা একটু আমরা ডিসকাস করি। তাহলে স্পাইনাল কর্ডে যদি ট্রান্সেকশন করা হয় বা হেমিসেকশন করা হয়, তাহলে কি চেঞ্জ হতে পারে?
তাহলে এই সাইডটা মনে করেন পুরোটা হেমিসেকশন হয়েছে। তাহলে দুই ধরনের চেঞ্জ হইতে পারে, একটা হচ্ছে এট দ্য লেভেল আর একটা হচ্ছে বিলো লেভেল। বেশি আসে বিলো লেভেল। এট দ্য লেভেলে কি হয়, এখানে আমাদের এন্ট্রি হর্ন সেল থাকে, এখান থেকে আমাদের লোয়ার মোটর নিউরনগুলো পাস করে। তাহলে ইউনিল্যাটারালি কি হবে, এট দ্য লেভেলে লোয়ার মোটর নিউরনগুলো কাটা যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো, ইপসিল্যাটারাল লোয়ার মোটর নিউরন লেশন। এটা পাওয়া যাবে কোথায়, এট দ্য লেভেল অফ লেশন, মানে যেখানে ট্রানসেকশন হবে সেই লেভেলে লোয়ার মোটর লেশন ফিচার পাওয়া যাবে। আর এটা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিলো দ্য লেভেল কি পাওয়া যাবে। তাহলে বিলো দ্য লেভেল আমাদের মোটর ট্র্যাক্ট আছে, সেন্সরি ট্র্যাক্ট আছে। মোটর ট্র্যাক্টের মধ্যে এখানে কি থাকে, আপার মোটর নিউরন যেটা, তাহলে আপার মোটর নিউরনগুলো ইপসিলেটারি পাস করে। আমাদের যে আপার মোটর নিউরনগুলো যেখান থেকে আসে, কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, সেরেব্রাল কর্টেক্স থেকে অরিজিন হয়, এটা হচ্ছে ব্রেন স্টেমে মেডুলার লব এন্ডে এসে ক্রস করে, কিন্তু স্পাইনাল কর্ডে এটা ক্রস করে, এটা ইপসিলেটারি পাস করে। তাহলে এটা যদি কাটা যায়, তাহলে আমরা কি পাবো, ইপসিলেটাল আপার মোটর নিউরন সাইন পাবো। এটা পাবো হচ্ছে বিলো দ্য লেভেল অফ ট্রানসেকশন। আর সেন্সরি ট্র্যাক্টের মধ্যে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডরসাল কলাম, যেটা হচ্ছে ভাইব্রেশন এবং পজিশন সেন্স ক্যারি করে। এটা হচ্ছে ইপসিলেটাল থাকে, এটা সেম সাইড থেকে ঢুকে তারপর ইপসিলেটালি উপরের দিকে যাইতে থাকে, মিডুলার ওখানে গিয়ে ক্রস করে। তাহলে এটা স্পাইনাল কর্ডে যদি এটা ক্রস সেকশন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা লেশন পাবো সেম সাইডে। তাহলে ইপসিলেটারাল ভাইব্রেশন এন্ড পজিশন সেন্স লস হবে বিলো দ্য লেভেল অফ লেশন। তাহলে আপার মোটর নিউরন পাইলাম, বিলো দ্য লেভেল অফ লেশন ইপসিলেটারাল ভাইব্রেশন পজিশন সেন্স লস, এটা পাবো হচ্ছে ইপসিলেটারাল বিলো দ্য লেশন। আর এট দ্য লেভেল অফ ইপসিলেটারাল লোয়ার মোটর নিউরন লেশন। এক্সেপশন হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যেটা, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা কি হয়, এটা যখন এন্ট্রি নেয় স্পাইনাল কর্ডে, নেওয়ার পরে এটা স্পাইনাল কর্ড লেভেলে মিড লাইন ক্রস করে, অপোজিট সাইডে যায়, এরপরে এটা উপর দিকে উঠতে থাকে। তাহলে এখানে যে স্পন্সিলার ট্র্যাক্টাল লেশন হচ্ছে, এটা হচ্ছে অপোজিট সাইড থেকে সেন্সেশন যে ক্যারি করতেছিল সেটা লেশন হইতেছে। তাহলে স্পাইনাল কর্ড লেভেলে আমাদের ট্র্যাক্ট ক্রস করে শুধু হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা, যেটা পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন ক্যারি করে। এই কারণে স্পাইনাল কর্ডে যদি কোনো লেশন হয়, সব ফিচার্স আমরা পাবো ইপসিলেটারাল, শুধু পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস এটা পাবো হচ্ছে কন্ট্রালাটারাল। তাহলে স্পাইনাল কর্ড লেশনের ক্ষেত্রে এই একটা জিনিস মনে রাখা লাগবে, তাহলে অন্যান্য সবগুলোই অ্যান্সার করা যাবে। তাহলে স্পাইনাল কর্ড লেভেলের লেশন, স্পাইনাল কর্ড লেভেলে যদি কোনো লেশন হয়, তাহলে আমরা শুধু পাবো হচ্ছে কন্ট্রালাটারাল পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস, আর বাকি সবগুলো হবে হচ্ছে ইপসিলেটারাল। তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে দেখি কন্ট্রালাটারাল গ্রস মাসল স্টিম, তাহলে গ্রস মাসল স্টিম আমরা কোথায় পাই, লোয়ার মোটর নিউরন লেশনে। হেমিটিয়ান সেকশনের ক্ষেত্রে আমরা কি বললাম, পাবো হচ্ছে ইপসিলেটারাল। তাহলে এটা হচ্ছে রং অ্যান্সার। কন্ট্রালাটারাল ইনক্রিজ টোন, টোন বেশি পাবো হচ্ছে আপার মোটর নিউরন লেশনে। আপার মোটর নিউরন লেশন আমরা পাবো কোথায়, ইপসিলেটারালি। পিনপ্রিক অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস, আমরা বলছিলাম কি যে একটা জিনিস আছে যেটা কন্ট্রালাটারাল লস হয়, কারণ এটা হচ্ছে মিড লাইন ক্রস করে স্মেল করে। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। ভাইব্রেশন প্রোপ্রিওসেপশন, এটা আমরা পাই হচ্ছে ইপসিলেটারাল, কারণ এটা মিড লাইন ক্রস করে হচ্ছে স্মেল কর্ড লেভেলে উপরে গিয়া। তাহলে স্মেল কর্ড লেশন হলে পাবো ইপসিলেটারাল। উইকনেস এটাও থাকবে ইপসিলেটারাল। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কন্ট্রালাটারাল লস অফ পিনপ্রিক অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন বিলো T10। তাহলে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় মোটামুটি শিওর থেকে আসবে। Where is the most likely site of the lesion which has led to her visual disturbance? তাহলে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট এটা পরীক্ষার জন্য একটা পেড কোশ্চেন। 38-year-old woman presents to the clinic complaining that she is bumping into door frames. When she walks around, she has recently crashed into a parked car while driving along her street.
Over the past few months, she has been feeling increasingly tired. The only medication of note includes combined OCP. On examination, her BP is 142 by 82 millimeter mercury. On examination, bitemporal hemianopia. What is the site of lesion? Bitemporal hemianopia পেলে মানে কোথায় লেশন হলে আমরা bitemporal hemianopia পাবো? অপটিক কাইজমা। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। অপটিক কাইজমাতে লেশন হলে আমাদের ভিজুয়াল ফিল্ড লস হবে bitemporal hemianopia। এবং এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে ক্লাসিক্যাল কমপ্লেন থাকে কি, এটা হচ্ছে যে ডোর ফ্রেমে ধাক্কা খায়, যেহেতু দুই পাশে টেম্পল ফিল্ড এটা দেখতে পারে না, সো দুই সাইডে জিনিসপত্রের সাথে ধাক্কা খায়। একটা হচ্ছে দরজাতে বেরোর সময় দরজায় ধাক্কা খাইতে পারে, অথবা রাস্তায় হাঁটার সময় আশেপাশের জিনিসপত্র মানুষজনের সাথে ধাক্কা খাইতে পারে। এটা খুবই ক্লাসিক্যাল একটা কমপ্লেন। তাহলে এটা সিনিয়র ক্ষেত্রে ইউজুয়ালি কমনলি পাওয়া যায়। আচ্ছা, এই পেশেন্টের ক্ষেত্রে অপটিক কাইজমা লেশন হয়, আন্ডারলাইন কজ কি হতে পারে? অপটিক কাইজমা লেশনের কমন কজ কি? পিটুইটারি টিউমার। আচ্ছা, এই ইসের ক্ষেত্রে কোনো কি ক্লু আছে পাইছেন এই সিনিয়রের ক্ষেত্রে? পিটুইটারি ম্যাকুলারিনোমা। আচ্ছা, এটা পার্ট 1 ক্ষেত্রে পরীক্ষাগুলোর ক্ষেত্রে হয়তো এত ডিটেইলস দিবে না। কিন্তু এখানে পার্ট 2 কোশ্চেনের ক্ষেত্রে অনেক সময় আপনি এই ধরনের কিছু কোশ্চেন পাবেন। খুবই মিনিমাল কিছু হিস্ট্রিতে থাকে। তাহলে এখানে একটা কথা বলছে যে, ওভার দ্য পাস্ট ফিউ মান্থ শি হ্যাজ বিন ফিলিং ইনক্রিজিংলি টায়ার্ড। তাহলে এটা হচ্ছে একটা ক্লু। পিটুইটারি অ্যাডিনোমাতে কি হয় অনেক সময় হরমোনাল ডেফিসিয়েন্সি প্রেসার থাকতে পারে। বিশেষ করে থাইরয়েড হরমোন বা গ্রোথ হরমোন, কর্টিসল এগুলো ডেফিসিয়েন্সি থাকলে কি হয়? পেশেন্টগুলো টায়ার্ড ফিল করে। তাহলে এটা আসলে ডায়াগনোসিস হচ্ছে লেশন টু অপটিক কাইজমাতে ডায়াগনোসিস হচ্ছে পিটুইটারি অ্যাডিনোমা। অ্যাডিনোমাটা এখানে মাইক্রো নাকি ম্যাক্রো অ্যাডিনোমা কোনটা পসিবিলিটি বেশি? তাহলে পিটুইটারি অ্যাডিনোমা দুই ধরনের হতে পারে, মাইক্রো এবং ম্যাক্রো। ম্যাক্রো অ্যাডিনোমার ক্ষেত্রে তিন ধরনের ফিচার্স পাওয়া যেতে পারে। একটা হচ্ছে ডিউ টু লোকাল কম্প্রেশন, আর একটা হচ্ছে হাইপার সিক্রেশন অফ হরমোন, আর একটা হচ্ছে হাইপো সিক্রেশন অফ হরমোন। মাইক্রো অ্যাডিনোমার ক্ষেত্রে সিঙ্গেল ফিচার, শুধু হাইপার সিক্রেশন ফিচারগুলো আমরা পাবো, এখানে কম্প্রেসিভ ইউজারি ফিচার থাকে না। তাহলে কোনো পেশেন্ট যদি এই ধরনের অপটিক কাইজমা কম্প্রেশন থাকে অথবা যদি হরমোনাল ডেফিসিয়েন্সি ফিচার থাকে, তাহলে এটা হচ্ছে ম্যাক্রো অ্যাডিনোমাই হবে। এই পেশেন্টের ক্ষেত্রে তাহলে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস কি হবে? এই পেশেন্টের ক্ষেত্রে সেম একটা সিনারিও দিয়ে ইনভেস্টিগেশন জানতে চাওয়া হতে পারে, যে ইনভেস্টিগেশন অফ চয়েস কি। এমএল অফ বিজান, এক্সেলেন্ট। তাহলে এমএল অফ বিজান হবে, কিন্তু সাথে একটা যোগ করতে হবে উইথ কন্ট্রাস্ট। তাহলে কন্ট্রাস্ট না দিলে আমরা টিউমারটা ভালো বুঝতে পারবো না। আর যখন আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিস করবো এই ধরনের পেশেন্ট যদি আমরা পাই, তাহলে আমাদের ব্রেন উইথ কন্ট্রাস্ট উইথ পিটুইটারি প্রোটোকল লিখে দিব। পিটুইটারি গ্ল্যান্ডটা ছোট থাকে তো অনেক সময় বোঝা যায় না, পিটুইটারি প্রোটোকল লিখে দিলে ওইটা আরো ভালোভাবে ওরা পিটুইটারি গ্ল্যান্ডটা ভালোভাবে ভিজুয়ালাইজ করে। তাহলে যে কোনো যদি আমরা টিউমার সাসপেক্ট করি তাহলে সেখানে অবশ্যই কন্ট্রাস্ট দিতে হবে। A 54-year-old man is diagnosed with Huntington's disease and comes to neurology clinic with his family to discuss implications of the diagnosis. He has two children who are aged 19 and 15. He asks about the risk of for his children with respect to Huntington's disease. তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হান্টিংটন ডিজিজ পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে হান্টিংটন ডিজিজে মানে কি কি ফিচার আছে এগুলো একটু জানা লাগবে। এটা জেনেটিক্সের একটা পার্ট আর কি, জেনেটিক্সের কোশ্চেন হিসেবে আসতে পারে। The symptoms are likely to occur at younger age. Symptoms are likely to occur at an older age, likely to be less severe, 25% chance, 100% chance of inheriting the disease. তাহলে এটা এই কোশ্চেনটা যে কোনো অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার এটা মোটামুটি রিসার্চ করা যাবে আর কি। আর একটা হচ্ছে যেগুলো হচ্ছে ট্রাইনিউক্লিওটাইড রিপিটিং ডিসঅর্ডার। এটা অ্যান্সার কি হবে তাহলে? বি, occur an older age। আর কেউ? হান্টিংটন ডিজিজ একটা
ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেশনটা কি জিনিস? আচ্ছা, এক্সেলেন্ট। তাহলে হচ্ছে হান্টিংটন ডিজিজের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আমাদের জানা লাগবে। একটা হচ্ছে এটা হচ্ছে একটা অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার। দেন হচ্ছে এটা একটা হচ্ছে ট্রাই নিউক্লিওটাইড রিপিটিটিভ ডিসঅর্ডার। এখানে রিপিটেশন হয় কোনটা? সিএজি। মিউটেশন হয় ক্রোমোজোম 4 এ। আর স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক হচ্ছে অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেশন মানে হচ্ছে পরবর্তী জেনারেশনগুলোতে আরো আর্লি এজের ক্লিনিক্যাল ফিচার্সগুলো পাওয়া যাবে এবং ইউজারের ফিচার্সগুলো আরো সিভিয়ার হয়। এটাকে বলা হয় অ্যান্টিসিপেশন। এটা পাওয়া যায় কোন ডিজিজগুলোর ক্ষেত্রে? এই যে ট্রাই নিউক্লিওটাইড রিপিটিটিভ যে ডিসঅর্ডারগুলো আছে এগুলোর ক্ষেত্রে কি হয় যে ট্রাই নিউক্লিওটাইড যে রিপিটেশন এটা কারণে যে ক্লিনিক্যাল ফিচার্স পাওয়া যায় এটা যত জেনারেশন যায় তত বেশি রিপিটেশন হয় এবং এই কারণে ক্লিনিক্যাল ফিচার্সগুলো আরো আর্লি হয়, আরো সিভিয়ার হয়। এরকম আরো কয়েকটা ডিজিজের এক্সাম্পল হচ্ছে একটা হচ্ছে মায়োটনিক ডিস্ট্রফি, তারপর ফ্রেজাইল এক্স সিনড্রোম, আর একটা হচ্ছে ফ্রাইড্রিক্স অ্যাটাক্সিয়া। তাহলে এটা এক্সাম্পলও পরীক্ষায় আসে। এই যে ট্রাই নিউক্লিওটাইড রিপিটিটিভ ডিসঅর্ডার এর এক্সাম্পল কি কি আছে? এগুলোর ক্ষেত্রে অ্যান্টিসিপেশন পাওয়া যায়। মানে যত জেনারেশন যাবে তত আর্লি যে ক্লিনিক্যাল ফেজ পাওয়া যাবে আরো বেশি সিভিয়ার হবে। তাহলে সিমটমস আর লাইকলি টু অকার এট এ ইয়ং এজ, এটা হচ্ছে ট্রু অ্যান্সার। সিমটমস আর লাইকলি টু অকার এট এ ওল্ডার এজ, এটা হচ্ছে ফলস, কারণ এগুলো আর্লি এজ হবে। সিমটমস আর লাইকলি টু বি লেস সিভিয়ার, এটাও ফলস, কারণ এগুলো আরো বেশি সিভিয়ার হয়। লাস্টের দুইটা পয়েন্ট 25% চান্স আর একটা হচ্ছে 100% চান্স অফ ইনহেরিটিং ডিজিজ। তাহলে এই দুটো ফলস। তাহলে কত পার্সেন্ট হবে ডিজিজ ইনহেরিটিং হওয়ার রিস্ক? এটা তো একটা অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার। এই ক্ষেত্রে রিস্ক কত পার্সেন্ট বাচ্চাদের? 50%। এক্সেলেন্ট। তাহলে জেনেটিক্সটা তো আমরা আলাদা করে ডিসকাস করতে পারবো না, এখান থেকে আমরা কিছু জিনিস করি। তাহলে অটোসোমাল ডোমিনেন্টের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এগুলো হেটেরোজাইগাস স্টেটে মানে এক্সপ্রেস করতে পারে। সেকেন্ড হচ্ছে এগুলোর ক্ষেত্রে সিঙ্গেল কপি যদি জিনে মিউটেশন হয় তাহলে আমরা দুইটা কপি পাই, একটা বাপের কাছ থেকে একটা মায়ের কাছ থেকে। যে কোনো একটাতে মিউটেশন হলে আমরা হচ্ছে যে ডিজিজটা প্রকাশ পাবে। আর ডিজিজের ক্ষেত্রে দুইটাতে মানে ডিজিজ হওয়া লাগবে আর কি, দুইটাই এফেক্টেড হওয়া লাগবে। তাহলে হান্টিংটন ডিজিজের ক্ষেত্রে এটা হচ্ছে অটোসোমাল ডোমিনেন্ট। তাহলে এখানে মেল ফিমেলের কোনো ডিফারেন্সিয়েশন নাই। তাহলে এটা জিনোটাইপ আমরা যদি লিখি তাহলে এইচ মনে করলাম এটা হচ্ছে এফেক্টেড জিন এবং এফেক্টেড ক্রোমোজোম। তাহলে বাকিটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে বাপের জিনোটাইপ মনে করেন। আর মায়ের জিনোটাইপ হচ্ছে এটা মনে করেন। তাহলে বাবা যেহেতু হান্টিংটন ডিজিজ আছে তাহলে এখানে একটা এফেক্টেড ক্রোমোজোম বা এফেক্টেড জিন থাকলে ডিজিজটা প্রকাশ পাবে। তাহলে এটা যদি আমরা এটা মনে করেন একটা বাবা, এটা হচ্ছে মা, এখান থেকে যদি বাচ্চা হয় তাহলে এই এইচ যেটা এফেক্টেড এখান থেকে দুইটা বাচ্চা হবে। তাহলে এর জিনোটাইপ হবে এরকম। আর যেটা নর্মাল আছে এখান থেকে হবে দুইটা বেবি। তাহলে এদের জিনোটাইপ হবে এই ধরনের। তাহলে আমরা বললাম কি অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার গুলো সিঙ্গেল কপি যদি এফেক্ট থাকে তাহলে সেটা ডিজিজ প্রকাশ পাবে। তাহলে এখানে ডিজিজ পার্সন কে কে? এই বেবিটা ডিজিজ হবে, এটাও হান্টিংটন ডিজিজ হবে, আর এই দুইজন থাকবে হচ্ছে নর্মাল। তাহলে 4 জনের মধ্যে এফেক্টেড হয়েছে কয়জন? 2 জন এফেক্টেড, 2 জন হচ্ছে নর্মাল। মানে 50% এফেক্টেড আর 50% নর্মাল। এখানে কি ছেলে মেয়ে কোনো ডিফারেন্সিয়েশন আছে? কোনো ডিফারেন্সিয়েশন নাই।
তাহলে অটোসোমাল ডমিনেন্টের ক্ষেত্রে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আমাদের জানা লাগবে। মেল ফিমেল বোথ আর ইকুয়ালি এফেক্টেড, কোনো ডিফারেন্সিয়েশন নাই। সেকেন্ড হচ্ছে কি 50% এফেক্টেড থাকবে, 50% নর্মাল বেবি হবে। থার্ড কি এখানে কোনো ক্যারিয়ার স্টেটও নাই কিন্তু। ফোর্থ ডিসগুলো প্রকাশ পাবে হেটেরোজাইগাস স্টেটে, মানে সিঙ্গেল কপি যদি এফেক্টেড থাকে তাহলে ডিস প্রকাশ পাবে। ফিফথ কি দেখেন ফার্স্ট জেনারেশন বাবা মা এরাও এফেক্টেড হয়েছে, সেকেন্ড জেনারেশন তাদের ছেলে মেয়েরাও এফেক্টেড হয়েছে, এবং এদের পরবর্তী জেনারেশন যদি আমরা একইভাবে এরকমকে ছবি আঁকে আর কি, দেখবো তারা এফেক্ট হয়েছে, মানে প্রত্যেক জেনারেশনে এফেক্টেড হবে। তার মানে ভার্টিক্যাল ট্রান্সমিশন। তাহলে এই সবগুলো হচ্ছে অটোসোমাল ডমিনেন্টের ক্যারেক্টারিস্টিক্স। আমরা যদি অটোসোমাল রিসিসিভ কোনো একটা ডিজিজ পাই সেটা আমরা আলাদাভাবে ডিসকাস করবো। তাহলে এইটুকু মনে রাখবেন যে অটোসোমাল ডমিনেন্টে হেটেরোজাইগাস স্টেটে প্রকাশ পায়। এখানে হচ্ছে প্রত্যেক জেনারেশনে তাকে মানে ভার্টিক্যাল ট্রান্সমিশন হবে, কোনো জেনারেশন স্কিপ করবে না। আর হচ্ছে বাচ্চাদের মধ্যে 50% এফেক্টেড হবে, 50% নর্মাল থাকবে, কোনো ক্যারিয়ার স্টেট থাকবে না। তাহলে এখানে 25% চান্স আর 100% চান্স দুইটাই হচ্ছে ফলস। আচ্ছা 100% ইনহেরিটেন্ট হইতে পারে কোন ডিজঅর্ডার গুলোতে? এটা অবশ্য নন স্পেসিফিক কোশ্চেন হয়ে গেল। একটু মনে রাখবেন মাইটোকন্ড্রিয়া ডিজঅর্ডার গুলোতে 100% এফেক্টেড হবে, মানে মায়ের থেকে সবগুলো আছে। ও এক্সেলেন্ট, একদম তো বলতে পারছেন তো ভালো। তাহলে মাইটোকন্ড্রিয়া ডিজঅর্ডার গুলোতে ইনহেরিটেন্স রিস্ক থাকে 100%। কই গেল? ওকে নেক্সট কোশ্চেন। A 78-year-old female is referred by her GP with intermittent confusion over the last 2 weeks. She has a history of hypertension for which she takes thiazide diuretics. 4 weeks ago, she suffered a fall that was complicated by a collis fracture and a minor head injury. She was treated in the emergency department at the time, and the skull X-ray was normal. On this occasion, examination is normal, including mental state assessment. The night following admission, she is noted to be slightly confused. Blood sugar ECG, chest X-ray all are normal. তাহলে একটা ওল্ড এজের পেশেন্ট, তার একটা হিস্ট্রি অফ ফল আছে, এখন তো কমপ্লেন হচ্ছে কনফিউশন আছে আর ফ্র্যাকচার আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে যে নিচে কোন ডায়াগনোসিস অবশ্যই এক্সক্লুড করতে হবে। তাহলে এখানে অপশন আছে আলজাইমার্স ডিজিজ, ইউটিআই, সাবডুরাল হেমাটোমা, সাবঅ্যাকুইট হেমোরেজ এন্ড ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। তাহলে এটা আমরা নিউরোলজির সময় ডিসকাস করছিলাম। ওল্ড এজ, হিস্ট্রি অফ ফল, আর হচ্ছে ইন্টারমিডিয়েন্ট কনফিউশন। ডায়াগনোসিস কি হবে এটা তাহলে? সাবডুরাল হেমাটোমা। এক্সেলেন্ট। তাহলে এটা অ্যান্সার হচ্ছে সাবডুরাল হেমাটোমা। তাহলে এটা সাবডুরাল হেমাটোমা হইতেও পারে নাও হইতে পারে, মোস্ট লাইকলি হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে ওল্ড এজ একটা পেশেন্ট যদি এরকম ফলে হিস্ট্রি থাকে, কনফিউশন নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমাদেরকে অবশ্যই সাবডুরাল হেমাটোমাটা এক্সক্লুড করতে হবে। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা সিটি স্ক্যান করতে হবে। তাহলে ওল্ড এজ এর সাথে আমরা দুইটা বলছিলাম, অ্যালকোহলিক আর একটা হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্ট। এই তিনটা পয়েন্ট মনে রাখতে হবে। ওল্ড এজের পেশেন্ট, অ্যালকোহলিক পেশেন্ট অথবা অ্যান্টিকোয়াগুল্যান্ট পেশেন্ট, এগুলো যদি আমরা ইন্টারমিটেন্ট কনফিউশনে প্রেজেন্ট করে, মাঝে মাঝে কনফিউজ থাকতেছে, মাঝে মাঝে আবার নর্মাল থাকতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে সাবডুরাল হেমাটোমাটা কনসিডার করতে হবে। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি নিজে
এই কোশ্চেন দুইবার অ্যান্সার করছে, দুইবার পরীক্ষার সময় এফসিএস ও পরীক্ষা আসছে, এমএসসিবি তো আসছে। তাহলে এটা অবশ্যই ভালো করে পাওয়া লাগবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি আর্টারি টু হ্যাভ বিন occluded? A 73-year-old man is brought to the clinic by his wife. She is very worried as she has severe nausea, vomiting, and vertigo, and is barely able to get out of the bed to make it to the toilet. He is falling continuously to his left side, and she finds it very difficult to hold him up. He has a history of hypertension, for which he takes namipril and amlodipine, and type 2 diabetes, for which he takes metformin and gliclazide. On examination, his BP is 165 by 95 mm mercury, pulse 82. On examination, he has loss of pain and numbness on the left hand side of his face, and loss of pain and temperature sensation on the right side of his body. There is also nystagmus and left-sided Horner syndrome. তাহলে পেশেন্টের কি কি আছে? ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, এখন প্রেজেন্ট করছে নসিয়া, ভমিটিং অ্যান্ড ইমব্যালেন্স নিয়ে। এক্সামিনেশন করে কি পাওয়া গেছে? লেফট ফেসে পেইন অ্যান্ড নামনেস, সরি, লস অফ পেইন অ্যান্ড নামনেস, আর রাইট সাইড অফ বডিতে পেইন অ্যান্ড টেম্পারেচার লস। তাহলে ডায়াগনোসিস কি? লেফট হর্নার আছে, দরকার নেই আমাদের। তাহলে লেফট পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি। এক্সেলেন্ট, সবাই ভালো অ্যান্সার করছেন। তাহলে ডায়াগনোসিস লেফট ল্যাটারাল মিডরারি সিনড্রোম। আচ্ছা, এই ধরনের কোশ্চেনগুলো যখন এরকম বড় বড় কোশ্চেন আসবে যে কোনো পরীক্ষায়, আমরা আগে সবার আগে কোশ্চেনটা দেখবেন। তাহলে এখানে কোশ্চেন কি বলছে? মোস্ট লাইকলি আর্টারি টু হ্যাভ বিন occluded। তাহলে এখানে আছে লেফট এমসিএ, রাইট anterior inferior cerebellar artery, right posterior inferior cerebellar artery, left posterior inferior cerebellar artery, right middle cerebellar artery। তাহলে এগুলোর ক্ষেত্রে পেশেন্টের আমাদের দেখতে হবে কি লোকালাইজিং লেশনস কি কি আছে। তাহলে পেশেন্ট ডায়াবেটিস আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা, ব্লাড সেল কাউন্ট কেমন, ইলেকট্রাইটস কেমন, এগুলো দেখে আমাদের কোনো দরকার নাই, এগুলো দেখে হচ্ছে সময় নষ্ট হবে। তাহলে মিডিল সেরেব্রাল আর্টারি, মিডিল সেরেব্রাল আর্টারি আমাদের ফিচার্স কি কি থাকতে পারে? হেমিয়ানোপিয়া থাকতে পারে, অ্যাফাসিয়া থাকতে পারে, এই দুটো আমাদের মেইন ইম্পর্টেন্ট। এরপর আমরা সাইড দেখতে পারবো, রাইট এবং লেফট দুইটাই। লেফটে থাকলে ইউজুয়ালি অ্যাপাসিয়া থাকবে, রাইট মিডল সেরেব্রালতে ইউজুয়ালি ল্যাঙ্গুয়েজটা অ্যাক্টিভ হবে না। তাহলে এই দুইটা কোনো কিছু আমাদের এখানে নাই। বাদ থাকলো অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি আর পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি। তাহলে একটা হচ্ছে আইকা আর একটা হচ্ছে পাইকা, পিকা যেটাই বলে। আইকাতে ইউজুয়ালি হয় কি ল্যাটারাল পন্টাইন সিনড্রোম, আর পিকা হলে হবে ল্যাটারাল মেডুলারি সিনড্রোম। দুইটা ফিচার আমরা বলছিলাম অলমোস্ট সিমিলার, একই রকম ফিচার্স পাওয়া যায়। আলাদা করবো দেখি দেখে আমরা হচ্ছে ক্রেনাল নার্ভ দেখে। অ্যান্টি ইনফাস সেরেব্রাল আর্টারি বা ল্যাটারাল পন্ডাইসটা আমরা বলছিলাম যে মেইন ইনফর্মটা হচ্ছে ক্রেনাল নার্ভ 7। তাহলে এটা যদি ফেশিয়াল পলসি থাকতো তাহলে সেটা হতো ল্যাটারাল পন্টাইন সিনড্রোম। যেহেতু ফেশিয়াল নার্ভ পলসি নাই, বাকি সব ফিচার্স গুলো আছে ল্যাটারাল মেডুলারি সিনড্রোম ফিচার্স। ল্যাটারাল মেডুলারি সিনড্রোমে কি কি পাওয়া যাবে? ইপসিল্যাটারাল ফিচার্স আমরা পাবো হচ্ছে হর্নার সিনড্রোম, আর একটা হচ্ছে সেরেবেলার লেশন পাবো, আর ফেশিয়াল টেম্পারেচার সেন্সেসরি লস পাবো, আর কন্ট্রালাটারি পাবো হচ্ছে বডিতে পেইন এন্ড টেম্পারেচার সেন্সরি লস। তাহলে এরকম ফেসে যদি এক সাইডে সেন্সরি লস থাকে আর বডিতে অপোজিট সাইডে সেন্সরি লস থাকে, তাহলে এটা ইউজুয়ালি হচ্ছে সাইট অফ লেশন হচ্ছে ব্রেন স্টেম। এখানে একটা ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে ইনফিরিয়র সেরেবেলার আর্টারি, সেরেবেলার এবং সেরেব্রাল, এই দুটো অনেক সময় কনফিউশন হয়। পরীক্ষার কাছে দুইটা অপশন দিয়ে রাখলো, এটা একটু খেয়াল করে অ্যান্সার করতে হবে। আর সাইট অফ লেশন বোঝার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সহজে বুঝতে হবে যে ফেসে কোন সাইডে সেন্সর লস গেছে। তাহলে বাকিগুলো না দেখে আমরা যদি শুধু ফেসটা দেখি,
ফেসের টেম্পারেচার এবং সেন্সরি লস, এটা যে সাইডে যাবে লেশনটা সেম সাইডে। তাহলে আশা করা যায় কনফিউশন হবে না। তাহলে ফেসে টেম্পারেচার, পেইন, এই সেন্সেশনগুলো কোন দিকে লস গেছে সেই সাইডে হবে লেশন। তাহলে এখানে যদি আমরা দেখি এখানে পেইন এন্ড টেম্পারেচার কোন দিকে লস হয়েছে, লস অফ পেইন অ্যান্ড নামনেস অন দ্য লেফট হ্যান্ড সাইড অফ হিস ফেস। ফেসে যেহেতু লেফট সাইড লস হয়েছে তাহলে লেশনটা লেফট সাইডে। তাহলে এখানে আছে লেফট পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি লেশন বা লেফট ল্যাটারাল মেডুলারি সিনড্রোম। তাহলে এই পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট করছে আমরা। A 27-year-old female who delivered a healthy baby 36 hours ago under epidural anesthesia complains of worsening headaches. Shortly afterwards, she has two fits. She has a temperature of 37.8 degrees Celsius and full blood count reveals mild neutropenia. Neurological examination shows left hemiplegia and bilateral upgoing plantar reflex. No meningism, no optic disc swollen. Optic disc appears mildly swollen. তাহলে পেশেন্টের একটা রিসেন্ট ডেলিভারি হিস্ট্রি আছে। কমপ্লেনের মধ্যে আছে হেডেক অ্যান্ড 2 occasion of fits, টেম্পারেচার নরমাল, মাইল্ডলি রেজড আছে, দেন হচ্ছে মাইল্ড নিউট্রোপিলিয়া আছে, লেফট সাইডেড হেমিপ্লেজিয়া, বাইল্যাটারাল এক্সটেন্সর প্ল্যান্টার, আর অপটিক ডিস্ক মাইল্ডলি সোলেন। ডায়াগনোসিস কি হবে তাহলে? সিবিএসটি। এক্সেলেন্ট। তাহলে এখানে আমাদের অপশন আছে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। এখানে বলছে মেনিনজামে কোনো সাইন নেই, প্লাস পেশেন্টের কোনো হাই ফিভার বা নিউট্রোপিলিয়া কাউন্ট মাইল্ড, এটা অনেক বেশি না, প্লাস হচ্ছে মেনিনজাইটিস অন্যান্য কোনো সাজেস্টিভ কোনো হিস্ট্রি এখানে নাই। তাহলে এটা বাদ গেল। এক্লাম্পসিয়ার ক্ষেত্রে পেশেন্ট এরকম হাইপারটেনশন, প্রোটিনুরিয়া বা আদার্স কোনো ফিচার্স নাই এরকম। ইসকেমিক স্ট্রোক ডিউ টু পেটেন্ট এএসডি। তাহলে ইসকেমিক স্ট্রোক যদি হয় সেক্ষেত্রে পেশেন্টের যে অপটিক ডিস্ক সোয়েলিং বা প্যাপিলোডেমা, এটা এক্সপ্লেন করা যায় না। প্লাস বাইলেটারাল প্ল্যান্টার এক্সটেন্সর, এটা হওয়ার কথা না, হলে ইউনিলেটারাল হওয়ার কথা। সাবঅ্যাকুইন হেমোরেজ, পেশেন্টের এরকম সিভিয়ার ঠান্ডা ক্লাব হেডেক, এরকম কোনো কমপ্লেন নাই, মেইন হিসেবে কোনো সাইন নাই। প্লাস হচ্ছে এরকম ফোকাল নিউরোলজিক্যাল ডিপসিট, এটাও সাবজেক্ট হেমোরেজে হয় না। তাহলে এখানে ডায়াগনোসিস হচ্ছে সিবিএসটি। তাহলে সিবিএসটি একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে ডেলিভারি, ডিহাইড্রেশন, প্রেগনেন্সি, এগুলো সবই হচ্ছে রিস্ক ফ্যাক্টর। প্লাস সিবিএসটি ক্ষেত্রে কি কি থাকতে পারে এরকম হিস্ট্রি অফ সিজার বা ফিটস থাকতে পারে, বাইলেটারাল প্ল্যান্টটা থাকতে পারে, আর হচ্ছে হেমিপ্লিয়া থাকতে পারে। সবগুলাই সিবিএসটি এক্সপ্লেন করা যায়। আর সিবিএসটি পেশেন্টগুলো হচ্ছে মাইল্ড নিউট্রোপিলিয়া থাকতে পারে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার আছে সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস। তাহলে কোনো পেশেন্টের যদি রিসেন্ট ডেলিভারি হিস্ট্রি থাকে বা প্রেগনেন্ট হয়, ডিহাইড্রেশন হিস্ট্রি থাকে, ওসিপি হিস্ট্রি থাকে, কিংবা দেখা যাচ্ছে অটোমেট ডিজিজ যেমন বেসেট ডিজিজ বা কোনো থ্রোম্বোফিলিক ডিসঅর্ডার থাকে, সেক্ষেত্রে সিবিএসটি আমাদের কনসিডার করতে হবে। What is the most appropriate investigation? A 68-year-old woman complains of a 6-month history of dysphagia and nasal degeneration, which is worse during the evening. She also reports intermittent drooping of her left eyelid and diplopia when she gets tired. Lost 3 kg weight over 3 months. Neurological examination reveals partial leptosis, diplopia, but no ophthalmoplegia. He has a weak cough. Diagnosis কি? এক্সেলেন্ট। তাহলে সবাই অ্যান্সার ঠিকই করছেন, অ্যাসিটাইল কোলিনসেপ্টার অ্যান্টিবডিজ। তাহলে ডায়াগনোসিস হচ্ছে আমাদের মাইস্থেনিয়া গ্র্যাভিস। তাহলে এরকম যদি কোনো হিস্ট্রি পান যেখানে পেশেন্টের কমপ্লেনগুলা এট দ্য এন্ড অফ দ্য ডে বা ইভিনিং বা আফটার রিপিটেটিভ এক্সারসাইজ বা অ্যাক্টিভিটিস খারাপ হইতেছে, তাহলে ডায়াগনোসিস হবে হচ্ছে মাইস্থেনিয়া গ্র্যাভিস, মাইস্থেনিয়া।
এখন এটা মাইসথেনিয়া গ্র্যাভিস নাকি ল্যাম্বার্টিটন? ল্যাম্বার্টিটনের ক্ষেত্রেও কিন্তু মাইসথেনিক ফিচার্স থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আলাদা করতে হবে। তাহলে মাইসথেনিয়া গ্র্যাভিস আর একটা হচ্ছে ল্যাম্বার্টিটন সিনড্রোম। দুইটা ক্ষেত্রেই এই ধরনের ফিচার্স থাকতে পারে যে এট দ্য এন্ড অফ দ্য ডে বা কাজ করার পরে বা রিপিটিভ ওয়ার্ক করার পরে পেশেন্ট উইকনেস বাড়তেছে বা যে কোনো নিউরোলজি কমপ্লেন এগুলো বাড়তেছে। তাহলে আলাদা করার জন্য কয়েকটা জিনিস দেখা লাগবে। একটা হচ্ছে আই ইনভলভমেন্ট, যেমন টোসিস, ডিপ্লোপিয়া, এগুলো থাকে হচ্ছে মাইসথেনিয়া গ্র্যাভিসে বেশি। ল্যাম্বার্টিনাম ইউজুয়ালি আই ইনভলভমেন্ট থাকে না বা থাকলেও খুবই রেয়ার। সেকেন্ড হচ্ছে উইকনেসটা। মাইসথেনিয়া গ্র্যাভিসের ক্ষেত্রে ইউজুয়ালি আপার লিম্বটা বেশি ইনভলভমেন্ট করে, ল্যাম্বার্টিনাম লোয়ার লিম্ব ইনভলভমেন্ট করে বেশি। আর পরীক্ষার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অটোনমিক ফিচার্স লাইক ড্রাই মাউথ, তারপর হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স, তারপর হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। এই ফিচার্স গুলো থাকবে হচ্ছে ল্যাম্বার্টিনে। তারপর ল্যাম্বার্টিনের একটা ফিচার্স থাকবে কি, স্মল সেল লাং কার্সিনোমা ফিচার্স থাকতে পারে, পেশেন্টের স্মোকিং হিস্ট্রি থাকতে পারে, কাফ, হিমোপ্টাইসিস এগুলো থাকতে পারে। আর ক্যারেক্টারিস্টিক ফিচার্স অন এক্সামিনেশন, ল্যাম্বার্টিন হচ্ছে ইউজুয়ালি যে রিফ্লেক্স এটা ইনিশিয়ালি থাকে লো বা ডিমিনিশ, এটা অ্যাক্টিভিটি পরে রিফ্লেক্সটা আরো ইমপ্রুভড হয়। তার মানে আফটার অ্যাক্টিভিটিস এখানে রিফ্লেক্সটা আরো ইমপ্রুভ হবে বা উইকনেসটা কিছুটা কমে। তাহলে এই কয়েকটা ফিচার্স দেখে আমাদের মাইসথেনিয়া গ্র্যাভিস এবং ল্যাম্বার্টন সিনড্রোম আলাদা করতে হবে। দুইটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আসতে পারে। তাহলে এটা ক্ষেত্রে ডায়াগনোসিস হচ্ছে মাইসথেনিয়া গ্র্যাভিস, ইনভেস্টিগেশন করবো আমরা অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যান্টিবডিজ, এটা মোস্ট স্পেসিফিক অ্যান্টিবডি। আর ট্রিটমেন্ট দিব হচ্ছে অ্যান্টিকোলিনেস্টেরয়েড ড্রাগ লাইক পাইরিডোস্টিগমাইন। এই পেশেন্টের ক্ষেত্রে আরেকটা ইনভেস্টিগেশন করা লাগবে টু এক্সক্লুড থাইমোমা। কি ইনভেস্টিগেশন করবেন? সিটি চেস্ট। তাহলে এটা অনেকখানি পরীক্ষার সময় আসে। তো হোয়াট উইল বি দ্য নেক্সট ইনভেস্টিগেশনস? তাহলে সেক্ষেত্রে আমরা সিটি টেস্ট করবো। ল্যাম্বার্টিনের ক্ষেত্রে আমাদেরকে সিটি টেস্ট করা লাগবে, সেক্ষেত্রে আমাদেরকে লাং ক্যান্সার এক্সক্লুড করার জন্য করা লাগবে। তাহলে মাইসথেনিয়া ল্যাম্বার্টন দুইটা ডায়াগনোসিস, ডিফারেন্সিয়েশন এবং নেক্সট ইনভেস্টিগেশন এগুলো পড়তে হবে। আচ্ছা, যে পরে কোশ্চেন চলে আসছে। 69-year-old woman has become progressively weaker over 3 months period. Her symptoms fluctuate diurnally, being worse when she awakes. Although her greatest difficulty is climbing stairs, she has also difficulty raising her arms. The patient denies the presence of pain, numbness, diplopia, difficulty swallowing, and blood abnormalities, but has noted dryness of her mouth. She has been a heavy smoker for years. On examination, there are no abnormalities of the cranial nerve, cerebellar, or sensory function. Her weakness is diffuse and mild, with strength increasing with exertion. Reflexes are absent but are obtainable after exertion. Plantar response are flexor. Diagnosis কি? ল্যাম্বার্টন মাইসনিক সিনড্রোম। তাহলে এই সিনারিওটা আমাদেরকে ভালো করে একটু খেয়াল করা লাগবে। এখানে কয়েকটা ক্লু দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে ডিফিকাল্টি মোস্ট কোথায়? ক্লাইম্বিং স্টেয়ার্স, মানে লোয়ার লিম্বের প্রক্সিমাল উইকনেস, এটা বেশি। সেকেন্ড হচ্ছে ড্রাইনেস অফ হার মাউথ, এটা হচ্ছে অটোনমিক ডিস্টারবেন্সের ফিচার্স, এটা ল্যাম্বার্টনে পাওয়া যায়, মাইসনেতে পাওয়া যায় না। তারপর বলছে কি হেভি স্মোকার। ল্যাম্বার্টন মোস্টলি অ্যাসেট থাকে হচ্ছে আন্ডারলাইং স্মোক লাং কার্সিনোমার ক্ষেত্রে, তাই হেভি স্মোকার এখানে একটা ক্লু। আর সব থেকে ক্যারেক্টারিস্টিক ফিচার্স, স্ট্রেংথ ইনক্রিজিং উইথ এক্সারশন, রিফ্লেক্সেস আর অ্যাবসেন্ট বাট আর অবটেনেবল আফটার এক্সারশন, মানে এক্সারশনের পরে তার স্ট্রেংথ বাড়তেছে প্লাস রিফ্লেক্স ইমপ্রুভ হইতেছে, এটা হচ্ছে ল্যাম্বার্টিনের জন্য ক্যারেক্টারিস্টিক্স। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন কঠিন করার জন্য উপরে কমপ্লেনগুলো একটু ঘুরাই দিতে পারে। লাইক কেমন দিতে পারে? পেশেন্টের উইকনেসটা বেশি হচ্ছে আপার লিম্বে, আপার লিম্বে উইকনেস বলছিলাম মাইসনের ক্ষেত্রে বেশি কমন। এরপর দিতে পারে পেশেন্টের ডিপ্লোপিয়া আছে, ডিসফেজিয়া আছে, টোসিস আছে, তাহলে এগুলো হচ্ছে মাইসনের ক্ষেত্রে বেশি কমন। কিন্তু এরকম একটা সিনারিও দিয়ে লাস্টে বলে দিল কি যে তার স্ট্রেংথটা এক্সারশনের পরে বাড়ে, রিফ্লেক্স গুলো এক্সারশনের পরে বাড়ে। তাহলে উপরে যত যাই থাকুক ডায়াগনোস হবে ল্যাম্বার্টন সিনড্রোম।
তা ল্যাম্বার্টিনো সিন্ড্রোমে ওকুলার ইনভলভমেন্ট, আপার লিম্ব উইকনেস এগুলা কিন্তু রেয়ার, কিন্তু হবে না এটা না, হইতেও পারে। তাহলে আমাদেরকে মেইন দেখতে হবে যে এই যে লাস্ট লাইনটা বেশি ইম্পর্টেন্ট। স্ট্রেংথ ইনক্রিজিং উইথ এক্সারশন অ্যান্ড রিফ্লেক্সেস আর অবটেনেবল আফটার এক্সারশন। তাহলে এরকম একটা পরীক্ষায় সিনারিও দিছিল এফসিপিএস পরীক্ষাতে, এটা কোশ্চেন বেশি কঠিন হয়ে গেছিল। তাহলে সেই পেশেন্টের ক্ষেত্রে তার টোসিস ছিল, ডিপ্লোপিয়া ছিল, আপার লিম্ব উইকনেসটা বেশি, কিন্তু এই যে স্ট্রেংথটা তার এক্সারশনের পরে বাড়ে আর রিফ্লেক্সগুলো এক্সারশনের পরে বাড়ে। ডায়াগনোসিস কি? তাহলে দুইটা একটা মিক্স টাইপের সিনারিও। তাহলে ল্যাম্বার্টিনোর ক্ষেত্রে যদি এই ধরনের কোনো ফিচার দেওয়া থাকে লাস্টের দুইটা লাইন, তাহলে ডায়াগনোস হবে ল্যাম্বার্টিনো সিনড্রোম, উপরে যাই দিয়ে থাকুক। আর এই দুটো যদি দেওয়া না থাকে তখন আমরা দেখবো যে পেশেন্টের উইকনেস বেশি কমন কোথায়, তারপর হচ্ছে তার আই ইনভলভমেন্ট আছে কিনা, অটোনমিক ফিচার্স আছে কিনা। ঠিক আছে? What is the most likely diagnosis? A 37-year-old woman present with 1-year history of increasing deafness and tinnitus in her right ear. Her right corneal reflex is absent. There is hearing loss in her right ear with air conduction greater than bone conduction and Weber stress lateralized to the left. তাহলে পেশেন্টের ইনক্রিজিং ডিফনেস, tinnitus and sensorineural hearing loss আছে। আর এর সাথে কি আছে? লস অফ কর্নিয়াল রিফ্লেক্স। আর ডিজিজ কোর্সটা কেমন? প্রোগ্রেসিভ, মানে আস্তে আস্তে বাড়তেছে। সবাই রাইট অ্যান্সার করছেন। তাহলে ডায়াগনোসিস ভেস্টিবুলার সোয়ানোমা। তার মানে বলছিলাম কি নিউরোলজিক্যাল ডিজিজগুলোর ক্ষেত্রে যদি টিউমার হয়, তারপর হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ হয়, জেনেটিক ডিজিজ হয়, এগুলো হচ্ছে প্রোগ্রেসিভ প্যাটার্ন থাকবে না, আস্তে আস্তে বাড়বে। এমএস এর প্যাটার্ন কেমন? ইউজুয়ালি রিল্যাপসিং এন্ড লিমিটিং, মানে আস্তে আস্তে ভালো, এই কখনো ভালো হবে, কখনো বাড়বে, মাঝে মাঝে স্পন্ডাসলি ভালো হয়ে যাবে। মেইনজিমার ক্ষেত্রে প্রোগ্রেসিভ ফিচার্স, কিন্তু মেইনজিমার ক্ষেত্রে আমাদের যে ক্রিয়ানেলাভ 8 ইনভলভমেন্ট এবং 5 ইনভলভমেন্ট এটা আনলাইকলি। মেনিয়াসের ক্ষেত্রে আমরা বলছিলাম যে রিকারেন্ট এপিসোডস থাকবে, এবং সেক্ষেত্রে কর্নিয়াল রিফ্লেক্স অ্যাবসেন্ট, এটাও মিনিয়াস দিয়ে মিলে না। ভেসিকুলার আর্টারি অ্যানিউরিজম ইউজুয়ালি প্রেজেন্ট করে পেইনফুল ক্রিয়ানেলাভ 6 পালসে নিয়ে। যেখানে আমাদের ক্রিয়ানেলাভ পালস আছে কোনটা? 8। টিনিটাস, ডিপনেস এগুলো হচ্ছে 8 ক্রিয়ানেলাভ পালসের ফিচার। তাহলে ভেস্টিবুলার সোয়ানোমা, এটা খুবই ইম্পর্টেন্ট। ভেস্টিবুলার সোয়ানোমা বা অ্যাকুস্টিক নিউরোমা, এগুলো অ্যাসিড থাকে কোন ডিজিজের সাথে? বাইলেটারাল হলে নিউরোফাইব্রোমাইটোসিস 1 নাকি 2? নিউরোফাইব্রোমাইটোসিস 2। তাহলে নিউরোফাইব্রোমাইটোসিস 2 হয় কোথায়? ক্রোমোজোম 22 এ মিউটেশন হলে অ্যাসিড থাকে হচ্ছে বাইলেটারাল সোয়ানোমা। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কি থাকবে? প্রোগ্রেসিভ ডিপনেস থাকবে, সেন্সিনিউরাল টাইপ, এ প্লাসে প্রোগ্রেসিভ টিনিটাস থাকতে পারে, আর সাথে কি থাকতে পারে? কর্নিয়াল রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকতে পারে ডিউ টু ক্রিয়ানেলাভ 5 ইনভলভমেন্ট। তাহলে এখানে পালস হবে মেনলি 8 আর 5, সাথে 7 ক্যালনার পালসও থাকতে পারে। Given the most likely diagnosis, which part of the brain is predominantly affected by her underlying condition? A 24-year-old woman is admitted with dysarthria, tremor, and Parkinsonian symptoms. On examination, you notice a yellow-brown rings on examination of the eyes seen at the limbus of the cornea. Excellent. তাহলে বেজাল গ্যাংলিয়া ইনভলভমেন্ট হবে, ডায়াগনোসিস হচ্ছে উইলসন ডিজিজ। তাহলে আমরা এর আগে বলছিলাম যে কোনো ইয়ং পেশেন্ট প্লাস মুভমেন্ট ডিসঅর্ডার, মোস্ট লাইকলি ডায়াগনোসিস হবে উইলসন ডিজিজ। এবং উইলসন ডিজিজ যদি নাও হয়ে থাকে তার সেক্ষেত্রে উইলসন ডিজিজ এক্সক্লুড করতে হবে অবশ্যই। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। আর ইয়েলো ব্রাউন রিংস অন এক্সামিনেশন অফ দ্য আইজ, এটা কি জিনিস? KFC। এক্সেলেন্ট। হুইচ অফ দ্য ফলোইং ভিজুয়াল ফিল্ড ডিফেক্টস মে বি সিন পোস্ট অপারেটিভলি? তাহলে অপারেশন কোথায় হইতেছে? 25-year-old woman with epilepsy not responding to pharmacological treatment has undergone pre-surgical assessment for a
ইউনিল্যাটারাল টেম্পোরাল লোবেক্টমি। তাহলে টেম্পোরাল লোব যদি কেটে ফেলা হয় তাহলে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট কোনটা হওয়ার পসিবিলিটি আছে? এক্সিলেন্ট। সুপিরিয়র হোমোনাইমাস কোয়াড্রেন্টোনোপিয়া। তাহলে এটা আমরা এর আগে ডিটেইলস ডিসকাস করছিলাম নিউরোলজি ক্লাসে। এখন আমাদের ডিটেইলস ডিসকাস করা আসলে পসিবল না। শর্টকাটে মনে রাখার জন্য এটা মনে রাখতে পারেন যে এমআরসিপি নিউমোনিক্স একটা পিটস। তাহলে প্যারাইটাল লোব ফর ইনফিরিয়র আর টেম্পোরাল লোব ফর সুপিরিয়র। বাকিটা সেম। হোমোনাইমাস কোয়াড্রেন্টোনোপিয়া। তাহলে এটা মনে রাখবেন প্যারাইটালের জন্য ইনফিরিয়র আর টেম্পোরালের জন্য পাবো সুপিরিয়র। আর এটা হবে হচ্ছে কন্ট্রাল্যাটারাল ফিচার পাবো। তাহলে যে সাইডে টেম্পোরাল লোব কাটা যাবে তার অপোজিট সাইডে ইনফিরিয়র হোমোনাইমাস কোয়াড্রেন্টোনোপিয়া পাওয়া যাবে। What is the most likely diagnosis? A 35-year-old man complains of paroxysmal stereotyped episodes consisting of a rising epigastric sensory feeling and fear. The episodes last up to a minute and are followed by confusion lasting up to an hour. During the episodes, his wife has seen him performing lip smacking, chewing, and swallowing movements. তাহলে এই কোশ্চেনটা আমাদের এমএসসি পার্ট 2 তে আসছিল এবং এটা আমি অ্যান্সার ভুলও করে রেখে আসছিলাম। সেম কোশ্চেন আসছিল। তাহলে ডায়াগনোস কি হবে এটা? এটা কিন্তু নোটসে আমি আলাদা করে মেনশন করে দিছি। রাইজিং এপিগ্যাস্ট্রিক সেন্সরি ফ্লিং, লিপ স্ম্যাকিং অ্যান্ড চিউইং অ্যান্ড সোয়ালিং মুভমেন্ট খুবই ক্যারেক্টারিস্টিক ফিচার্স। যদিও এটা আমি পরীক্ষা দিয়ে আসার পরে মানে আরো ভালো করে দেখছি। রাইজিং এপিগ্যাস্ট্রিক সেন্সেশন, লিপ স্ম্যাকিং। আচ্ছা, এখানে সবগুলো মনে থাকলে ২ টা জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে রাইজিং এপিগ্যাস্ট্রিক সেন্সেশন আর লিপ স্ম্যাকিং। এই দুটো পাওয়া যায় হচ্ছে এই যে টেম্পোরাল লোব এপিলেপসি ফিচার্স। তাহলে এপিলেপসির কোন সাইড থেকে অরিজিন এটা কিছু, কিছু ফিচার্স দেখে বোঝা যায়। এর মধ্যে টেম্পোরাল এপিলেপসিটা পরীক্ষায় খুবই কমনলি আসে। আমি নিজেও পরীক্ষা দেওয়ার সময় এটা কোয়েশ্চেন পাইছি এবং বললাম আমি ভুল করে আসছি। তাহলে এই ২ টা পয়েন্ট মনে রাখবেন। রাইজিং এপিগ্যাস্ট্রিক সেন্সেশন অ্যান্ড লিপ স্ম্যাকিং। এটা হচ্ছে টেম্পোরাল লোব এপিলেপসি ফিচার্স। পরীক্ষায় আসতে পারে। ডেভিডসনে দেওয়া আছে এত ডিটেইলস জানে হয়তো মানে ২ টা একটা শব্দ লেখা আছে আলাদা করে। আর নোটে এটা আলাদা করে আমি লিখে রাখছি। এটা দেখে নিয়েন। Which of the following signs would best support the diagnosis? A 32-year-old woman comes to neurology clinic complaining of weakness and loss of pain in her upper arms. Her GP is worried that she may have shringomyelia. shringomyeliaতে কি ফিচার্স পাবো আমরা? আপার লিম্ব ভেসিকুলেশন না। সেটা একটা ছবি দেই, দেখি বুঝতে পারেন কিনা। ছবি এতটা বেশি খারাপ। shringomyelia তো মেইনলি কি হয়? মাঝখানে যে স্পাইনাল ক্যানালটা আছে না? এই জায়গাটাতে shrinks ফর্মেশন মানে এই জায়গাটা আস্তে, আস্তে বড় হয়ে যায়। এই জায়গাটা বড় হলে সমস্যা কি হবে? আমাদের এখান থেকে যে পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন ক্যারি করে যেটা, কি নার্ভ বলে এটা? নার্ভ বলতে কেন? স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এটা কি হয়? মিড লাইনটা ক্রস করে অপোজিট সাইডে গিয়ে তারপরে অ্যাসেন্ড করে।
আমাদের মাঝখানে যখন এই সিরিঞ্জটা আস্তে, আস্তে বড় হয়, এ কি করে? এই ফাইবারটাকে ড্যামেজ করে। এর ফলে কি হয়? ২ পাশ থেকে যে ফাইবারগুলো আসতেছে, রাইট সাইডে যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এটাতে এসে মিডল্যান্ড ক্রস করে লেফট সাইডে এসে অ্যাসেন্ড করে। আবার লেফট সাইড গুলো একইভাবে এদিকে ঢুকে মিডল্যান্ড ক্রস করে উপরের দিকে উঠে। এই ২ টা ফাইবারই ক্রসড হয়ে যায়, এই লেশন হয়। তাহলে এই জায়গাটা যখন ড্যামেজ হবে, তাহলে ২ পাশে কি হবে? পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস হবে। এটা কিন্তু উপরে বা নিচে কোথাও লস হবে না। যে জায়গাটাতে সিরিঞ্জ ফর্মেশন হয়েছিল, যে জায়গাটাতে সিরিঞ্জ হইতেছিল, সেই জায়গাটাই শুধু লস হবে। এবং সিরিঞ্জটা মেইনলি হয় আপার সার্ভিক্যাল রিজনে বেশি হয়। এটা হয় সিঙ্গোমায়েলিয়া। আবার অনেক সময় বিজনেস মেলে সেটাকে আমরা বলি সিঙ্গোবালবিয়া। তাহলে সিঙ্গোমায়েলিয়াতে মেইনলি হবে কি? সার্ভিক্যাল রিজনের যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আছে সেগুলো ডিসরাপশন হবে। এর ফলে পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস হবে। বেশি হবে কোথায়? যেহেতু সার্ভিক্যাল রিজনের ফাইবারগুলো আমাদের মেইনলি সেন্সেশন ক্যারি করে ফ্রম আপার লিম্বস। সো আপার লিম্বসে এই সেন্সেশন লসগুলো বেশি হবে। এবং এখানে কিন্তু অ্যাসেন্ডিং ফাইবার বা ডিসেন্ডিং ফাইবার এগুলো খুব একটা এফেক্ট হবে না। শুধু যেগুলো ক্রস ফাইবার, মানে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের যে ফাইবারগুলো ঢোকার পথে মিডল্যান্ড ক্রস করছিল, শুধু সেই ফাইবারগুলো ডিসরাপশন হবে। সিরিঞ্জটা যদি অনেক বেশি বড় হয়ে যায়, তখন কি হবে? এখানে যে অ্যান্টেরিয়র হর্ন সেলগুলো আছে সেগুলো ড্যামেজ করবে। তখন কি হবে? যে ওই লেভেলগুলাতে লোয়ার মোটর নিউরন টাইপ অফ উইকনেস পাইতে পারি। কিন্তু এটা লেটার স্টেজে গিয়ে। আরো অ্যাডভান্স হলে তখন কি হবে? এখানে যে ডিসেন্ডিং স্পাইন কর্টিক স্পাইনাল ট্র্যাক্ট আছে সেগুলো এফেক্ট হবে। সেক্ষেত্রে আপার মোটর নিউরন সাইনও পাওয়া যেতে পারে। তবে এগুলো আমাদের জন্য দরকার না। আমাদের জন্য হচ্ছে বেশি দরকার হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার্স হচ্ছে পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস ইন আপার লিম্ব। এখানে ডর্সাল যে কলাম আছে, যেখান থেকে ভাইব্রেশন পজিশন সেন্স ক্যারি করতেছে, এটার কিন্তু কোনো ডিসরাপশন হবে না। এটা আনএফেক্টেড থাকবে এবং নরমাল থাকবে। তাহলে সিঙ্গোমায়েলিয়া ক্ষেত্রে আমাদের লস হবে কি? লস অফ লস অফ পেইন অ্যান্ড টেম্পারেচার ওভার দ্য আপার লিম্বস। এটা হচ্ছে রাইট অ্যান্সার। আপার লিম্ব ফ্যাসিকুলেশন যদি লোয়ার মোটর নিউরন উইকনেস হয়, অ্যান্টেরিয়র হর্ন সেল ড্যামেজ হইতে পারে, কিন্তু সেগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার্স না। লেট স্টেজে পাওয়া যেতে পারে এবং সব পেশেন্টে পাওয়া যাবে এমনও না। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস হবে, আপার লিম্বের লস হবে, এবং ইউজুয়ালি যে লেভেলের সিরিঞ্জ গুলো ফর্মেশন হবে সেই লেভেলগুলোতে হবে। এর নিচে বা উপরে কোনো ফিচার্স থাকবে না। আর ভাইব্রেশন, প্রোপ্রিওসেপশন এগুলো ইনট্যাক্ট থাকবে। Which one of the following finding would you expect on examination? A 71-year-old man comes to the emergency department with a suspected stroke. He has previously suffered from posterior territory transient ischemic attacks and is already taking clopidogrel. The most junior doctor in the team sees the patient first and tells you she suspects a left posterior inferior cerebellar artery stroke. তাহলে লেফট সাইডে পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি স্ট্রোক চিন্তা করতেছে। ফাইন্ডিংস কি পাওয়া যাবে তাহলে? সেরেবেলার সাইন কন্ট্রালাটারাল, এটা পাবো আমরা ইপসিল্যাটারাল। হর্নার সিনড্রোম ইপসিল্যাটারাল। অ্যান্সার কি হবে এখানে তাহলে? পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন ওভার দ্য ফেস, এটা পাবো আমরা ইপসিল্যাটারাল। হর্নার সিনড্রোম, এটা পাবো ইপসিল্যাটারাল। তাহলে 4টা ফিচার্স পাওয়া যাবে ইপসিল্যাটারাল। কন্ট্রালাটারালি পাওয়া যায় কোনটা? পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন ওভার দ্য বডি। তাহলে এটা হচ্ছে রং অ্যান্সার। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে ইপসিল্যাটারাল হর্নার সিনড্রোম। তাহলে ওয়ালেনবার্গ সিনড্রোম বা ল্যাটারাল মেরুদণ্ডী সিনড্রোম বা পিকা সিনড্রোম যেটা বলেন, এটা খুব ভালো করে পড়া লাগবে, পরীক্ষায় মোটামুটি কোশ্চেন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। What is the most likely diagnosis? You are referred a 57-year-old woman with marked change in personality over the last 5 years. She has become increasingly sexually flirtatious with inappropriate behavior in social situations. Impairment of abstract thinking, memory, and planning has become increasingly obvious. However, the ability to perform arithmetic tasks is relatively preserved. Speech output is diminished. There is no motor impairment. Physical examination is unremarkable except for the presence of grasp reflex.
তাহলে এটা আমরা ডিসকাস করছিলাম এর আগে যে পেশেন্টের পার্সোনালিটি চেঞ্জ সাডেনলি, পার্সোনালিটি অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জ। আর এটা কি আছে, স্পিচ আউটপুট কমে গেছে। বাট কোনো মোটর ইম্পেয়ারমেন্ট নাই, অ্যারিথমেটিক টাস্ক অন্যান্য জিনিস সব নর্মাল। আর একটা থেকে কি পাওয়া গেছে, গ্রাফস রিফ্লেক্স আছে। এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, পার্সোনালিটি এবং বিহেভিয়ারাল চেঞ্জ। কোনো একটা পেশেন্টের যদি রিসেন্ট অনসেট অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার হয়, লাইক এই পেশেন্টকে দেখেন 57 বছরের একজন মহিলা, সে অন্যদের সাথে ফ্ল্যাট করতেছে, সেক্সুয়ালি ফ্ল্যাট এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করতেছে। তাহলে এরকম যদি বয়স্ক একটা মানুষ তার সাথে এই বিহেভিয়ারাল এটা বিহেভিয়ার বা সরি বিহেভিয়ার আর কি, বিহেভিয়ারটা যদি তার সাথে না যায়, তাহলে এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি ডায়াগনোস হচ্ছে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। তাহলে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া পেশেন্টগুলো এই ধরনের ইনঅ্যাপ্রোপ্রিয়েট সোশ্যাল বিহেভিয়ার থাকে এবং ইউজুয়ালি দেখা যায় রিসেন্ট অনসেট থাকে। আলঝেইমার্স ডিজিজের ক্ষেত্রে ইউজুয়ালি পেশেন্টের বিহেভিয়ারটা চেঞ্জ হয় না, পেশেন্টের শুধু রিসেন্ট মেমোরি বা শর্ট টার্ম মেমোরি লসটা বেশি প্রিডমিনেন্ট থাকে, রিসেন্ট মেমোরি লস। তাহলে এক্ষেত্রে বিহেভিয়ার এবং স্পিচ এই দুটি ইউজুয়ালি মেনটেন হয়। ফ্রন্টাল লব মেনজিওমা, তাহলে মেনজিওমার ক্ষেত্রেও ইউজুয়ালি ফোকাল কোন ডেফিসিট থাকতে পারে, বা এই ধরনের কোনো ফিচার সেখানে নাই। প্লাস হচ্ছে পেশেন্টের পার্সোনালিটি চেঞ্জ যেটা, সেটার হিস্ট্রি আছে 5 ইয়ার্স। তাহলে 5 বছর ধরে একটা মেনজিওমা থাকবে, অন্যান্য ফিচার ছাড়া এটা আনলাইকলি। মাল্টিপল স্ক্লেরোসিস এই ধরনের প্রেজেন্টেশন থাকে না, অন্যথায় রিল্যাপসিং এবং লিমিটিং প্রেজেন্টেশন থাকে। নরমাল প্রেশার হাইড্রোকেফালাস, এই ক্ষেত্রে কি থাকে, ইউরিনারি ইনকন্টিনেন্স থাকে, গেইট অ্যাপ্লাক্সিয়া থাকে, একটা থাকে হচ্ছে ডিমেনশিয়া। তাহলে এই ক্ষেত্রে বিহেভিয়ারাল চেঞ্জ এরকম প্রিডমিনেন্ট না, প্লাস এই পেশেন্টের ক্ষেত্রে ইনকন্টিনেন্স নেই, গেইট অ্যাপ্লাক্সিয়া নেই। তাহলে কোনো পেশেন্ট যদি সোশ্যাল বিহেভিয়ারাল চেঞ্জ থাকে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ডায়াগনোস হবে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। What is the most appropriate initial treatment? A 67-year-old woman presents with severe stabbing pain in her left cheek lasting for few seconds, occurring several times a day, dissipated by washing her face. No other abnormalities in physical examination. Excellent. তাহলে অ্যান্সার হচ্ছে কার্বোনাইজেপিন। ডায়াগনোসিস কি? তাহলে ভেরি শর্ট ডিউরেশন অফ ফেসিয়াল পেইন, লাইক সেকেন্ডস, মানে কয়েক সেকেন্ডে ব্যথা থাকে, এবং পেইনগুলো থাকে ইউজুয়ালি ল্যান্সিনেটিং ব্যথা ইন নেচার, মানে সুইতে ফোটানোর মতো। আর সাথে অ্যাগ্রাভেট করে খুবই মিনিমাল অ্যাক্টিভিটিস লাইক ওয়াশিং ফেসেস, ব্রাশিং, তারপর চিউইং, কিংবা জাস্ট লাইক পয়েন্ট, মানে খুবই সিম্পল কিছু অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরের মাধ্যমে পেইনটা বাড়তে পারে। তাহলে সেক্ষেত্রে ডায়াগনোস হবে ট্রাইজেমিনাল নিউরালজিয়া, আর ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে কার্বোমেজাপাইন। Which one of the following is a characteristic finding in the CSF of patients with GBS? তাহলে জিবিএস এর ফাইন্ডিংস কি হবে সিএসএফ এ? এক্সেলেন্ট। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ডি, রেজড সিএসএফ প্রোটিন। তাহলে জিবিএস এ আমরা যে সিএসএফ ফাইন্ডিংস পাই এটাকে বলা হয় অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। তার মানে এখানে অ্যালবুমিন বা প্রোটিন যেটা, সেটা বাড়ে, সেল কাউন্টটা নরমাল থাকে। তাহলে মেনিনজাইটিস বা অন্যান্য ইনফেকশন গুলাতে কি হয়, প্রোটিনও বাড়ে, সেল কাউন্টে বাড়ে। জিবিএস এর ব্যতিক্রম হচ্ছে প্রোটিনটা বাড়বে, সেল কাউন্ট নরমাল থাকবে।
এটাকে বলা হয় অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। সি যেটা অলিগোক্লোনাল ব্যান্ড আনম্যাচড ইন সেরাম। অলিগোক্লোনাল ব্যান্ড আমরা পাই হচ্ছে ইউজুয়ালি মাল্টিপল স্ক্লেরোসিসে। এটা হচ্ছে এমএসএ ফিচার্স, নট জিবিএস। তারপর লো গ্লুকোজ ইন রিলেশন টু ব্লাড গ্লুকোজ, এটা আমরা পাই হচ্ছে ইউজুয়ালি মেইনজাইটিসে, লাইক ব্যাকটেরিয়াল অ্যান্ড টিবি, এই দুটোতে বেশি কমন। এছাড়া ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে গ্লুকোজ কম থাকতে পারে। ওকে, জিবিএস এর পেশেন্ট আমরা মনিটর করবো কি দেখে? এটাও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে আসছে যখন একবার আমি ডিসকাস করে দিই। ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, এক্সিলেন্ট। ভাইটাল ক্যাপাসিটি বা ফোর্স ভাইটাল ক্যাপাসিটি যেটা আসে পরীক্ষা সেটা অ্যান্সার হবে। ট্রিটমেন্ট অফ চয়েস কি? ইমিউনোগ্লোবিন, ইয়েস। তাহলে 69-year-old man with non-cerebrovascular risk factor presents with a brainstem stroke as well as ataxia, dysarthria, and bilateral pyramidal tract sign. He is noted to have impaired upward and downward gaze with preservation of horizontal eye movement as well as the doll's eye reflex. There is convergent nystagmus, pupils are dilated, sluggishly reactive. তাহলে পেশেন্টে কি কি আছে? বাইল্যাটারাল পিরামিডাল ট্র্যাক্ট সাইন, তারপর আছে ভার্টিক্যাল গেজ পলসি, হরাইজন্টাল গেজ মুভমেন্ট নর্মাল, এর সাথে আছে কনভার্জেন্ট নিস্টেগমাস, ডাইলেটেড পিউপিল। এক্সেলেন্ট, ডর্সাল মিডব্রেন আছে। ডায়াগনোসিস কি হবে এটা? ক্লট, ঠিক ক্লট ছিল, ক্লট তো না মনে হয়। পেরিনড, এক্সেলেন্ট। তাহলে ওয়েবার, ঠিক আছে, ওয়েবার, ক্লড আর পেরিনড এই দুটো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বাকিগুলো ইম্পর্টেন্ট, ব্লাড গ্লুবুলার, তারপর ভ্যাকসিন সবগুলো ইম্পর্টেন্ট। তাহলে ওয়েবার ক্লড তো মোটামুটি কাছাকাছি। ওয়েবারে কি থাকে? ইপসিলেটারাল থার্ড নার্ভ পলসি, কন্ড্রোলেটারাল হেমিপ্যারেসিস, আর সাথে হচ্ছে ফেশিয়াল নার্ভ পলস থাকতে হবে, কন্ড্রোলেটারাল আকোমোডেশন টাইপ। আর ক্লডের সাথে থাকবে কি? অ্যাটাক্সিয়া থাকবে কন্ড্রোলেটারাল ডিউ টু ইনভলভমেন্ট অফ জেড নিউক্লিয়াস। আর পেরিনোডের ক্ষেত্রে আমাদের লেশন হবে হচ্ছে ডর্সাল মিডব্রেন, এবং এই ক্ষেত্রে লেশনটা থাকবে ইউজুয়ালি বাইল্যাটারাল। ফিচার্সের মধ্যে কি কি পাবো? বাইল্যাটারাল প্রাইমারি ট্র্যাক্ট সাইন থাকতে পারে, ভার্টিক্যাল গেজ পলসি, কনভার্জেন্ট নিস্টেগমাস, ডাইলেট পিউপিল, আর থাকতে হচ্ছে যে রিট্রাকশন নিকমাস, ওইটা তো আছে কনভার্জেন্ট নিস্টেগমাস। আর হচ্ছে এলিভেটেড আইলিড থাকে এখানে, টোসিস উল্টা আর কি। তাহলে এটা আমরা ডিটেলস নিউরোলজি ক্লাসে বলছি, এখানে ডিটেলস বলার টাইম নেই। তাহলে একটা ডায়াগনোসিস পেরিনড সিনড্রোম, সাইট অফ লেশন হচ্ছে ডর্সাল মিডব্রেন। Which one of the following medications is most appropriate for her? A 28-year-old female artist presents to the neurology clinic. She has suffered two focal epileptic seizures over the past 4 months and is recommended that she should start medication. She is planning to start a family over the next few years, currently taking OCP. তাহলে ফোকাল এপিলেপসি ট্রিটমেন্ট হচ্ছে ল্যামোট্রিজিন। তাহলে ডেভিসন একটা বক্স আছে, অ্যাবসেন্ট সিজার, ফোকাল সিজার, জেনারেলাইজড সিজার, এগুলো ক্ষেত্রে ট্রিটমেন্টের চয়েস কি? তাহলে কয়েকটা
ফার্স্ট লাইন ট্রিটমেন্ট চয়েস আমাদের একটু পড়ে দেখা লাগবে। তাহলে ফোকালের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট চয়েস হচ্ছে ল্যামোট্রিজিন। জেনারেলিস্টের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা সোডিয়াম ভালপেট চয়েস করি আনলেস পেশেন্ট ইজ চাইল্ড বিয়ারিং এজ। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে সোডিয়াম ভালপেট তো ইউজ করা যাবে না, যদি জেনারেলি সিজার হয়। বয়স কম প্লাস সে হচ্ছে প্রেগনেন্সি প্ল্যানিং করতেছে, তারপর ওসিপি খাইতেছে। আর যদি হচ্ছে অ্যাবসেন্স সিজার হয় সেক্ষেত্রে আমি ইথোসাক্সামাইড চয়েস করি। তাহলে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট চয়েস ফর ডিফারেন্ট টাইপস অফ সিজার বা এপিলেপসি, এটা একটু দেখে রাখবেন বক্সটা। তাহলে আজকে আমাদের ডিসকাশন ছিল এগুলাই। আজকে যেগুলো ডিসকাশন করা হয়েছে কোশ্চেনে সবগুলাই এর আগে কোনো না কোনো পরীক্ষায় আসছে, মানে এইগুলো হুবহু আসছে অথবা এই রিলেটেড টপিকস আসছে। সো সবগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় যে কোনো একটা কোশ্চেন আসতে পারে। আমরা নেক্সট কয়েকদিন আরো কিছু কোশ্চেন ডিসকাস করবো নিউরোলজির, যেগুলো কমনলি পরীক্ষায় আসে বা এই রিলেটেড টপিকস থেকে কখনো কখনো কোশ্চেন আসছে। নিউরোলজির ক্ষেত্রে আমাদের অ্যানাটমিক্যাল সাইট গুলো দেখা খুব ইম্পর্টেন্ট, প্লাস রিলেটেড কি কোশ্চেন আসতে পারে বা কি কি আমরা কমনলি ভুল করি। তাহলে আজকে যেগুলো কোশ্চেন ডিসকাস করা হয়েছে সবগুলো ইম্পর্টেন্ট, আপনার পরীক্ষায় ইনশাল্লাহ এখান থেকে আশা করা যায় কোশ্চেন পাবে। নেক্সট আমরা ইনশাল্লাহ আরো কোশ্চেন ডিসকাস করবো, আশা করি সহজ হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।